ইন্টারস আচ্ছা, আমরা মূলত হচ্ছে যে সিকোয়েন্সটা ফলো করতেছিলাম এইটা। তো এইটার আমরা হচ্ছে রাউটিং নিয়ে বেশ একটা লম্বা আলোচনা করছি, যেগুলো আসলেই খুব দরকার পড়ে না, মানে সবই আমরা ইউজ করি না। কারণ আমাদের একটা হচ্ছে নিয়ম যেটা, সেটা হলো যে আমরা যেটা শিখি একবার, ওইটার বাহিরে আমরা অন্য কোনো কাজ করতে চাই না। এটা আমাদের একটা ড্রব্যাক বলা যেতে পারে, যে একটা আমরা কিছু শিখছি, এটাকে নতুনভাবে করলে ইজিলি করা যায়, এটা নিয়ে আমরা কখনোই চিন্তা করি না যে আমরা ওই প্যাটার্নটা ফলো করি, কারণ ওটা তো তাড়াতাড়ি হচ্ছে। এটা আমরা কখনো করি না। সো এই আপনাদের রাউট সম্বন্ধে এত কিছু বলার উদ্দেশ্য হচ্ছে যাতে রাউটের বিষয়গুলো মোটামুটি ক্লিয়ার হয়ে যায়। আপনার কখন কোনটা দরকার পড়বে, যখন আমরা প্রজেক্ট করব, হোপফুলি আমরা ওইগুলো ইউজ করবো। আসলে আমি যে সব ইউজ করি এমনটা না, বাট আমি চেষ্টা করি যে যাতে হচ্ছে কম কোড লিখে বেশি কাজ করানো যায়, এই প্যাটার্নটা। আমি প্রজেক্টটা একটু ওপেন করে নিই। জি ভাই, বলেন। নোমান ভাই মনে হয় বলতেছিলেন না? আচ্ছা, ঠিক আছে, আমি প্রজেক্টটা রান করে নিই, নিয়ে আপনার ওটা দেখাচ্ছি, এখনই দেখাচ্ছি। সেদিন মনে হয় টুকটাক আলোচনা করছিলাম। আচ্ছা, বাই দ্য ওয়ে, এর নাম হচ্ছে ব্লগ, লোকাল হোস্ট ব্লগ, দেন হচ্ছে পাবলিক। প্রজেক্টে তো রান হয় না, ঘটনা কি? আচ্ছা, আমরা মূলত হচ্ছে সেদিন মেবি ওই ফর্ম থেকে রিকোয়েস্ট কীভাবে রাউটে সাবমিট করে এই বিষয়গুলো নিয়ে মোটামুটি আলোচনা করেছিলাম। সো ভাইয়ের যে কোশ্চেনটা সেটা হচ্ছে যে এপিআই রাউট নিয়ে। আচ্ছা, আমরা এই প্রজেক্টটা ওপেন করে মনে ফ্রেশ একটা প্রজেক্ট হবে। আপনারা প্র্যাকটিস করতেছেন তো না? প্র্যাকটিস না করলে কিন্তু প্রবলেমগুলো পরবর্তীতে ফেস করবেন। যেমন হচ্ছে ওই লারাভেলের ভার্সন রিলেটেড যে ইস্যুগুলো, এই সবগুলো কিন্তু এখন যদি আপনারা না বুঝতে পারেন, পরে কিন্তু ঝামেলা হয়ে যাবে, প্রজেক্ট করতে গিয়ে আটকে যাবেন। ওকে, সো আমাদের হচ্ছে এই যে রাউটসের ভিতরে এপিআই ডট পিএইচপিতে আমাদের কী করতে হয়, এপিআই রাউটগুলো ইন্টিগ্রেট করতে হয়। সাপোজ আপনি হচ্ছে আপনার মোবাইল অ্যাপস তৈরি করবেন, এবং এই মোবাইল অ্যাপস তৈরি করতে গেলে আপনি যদি এই যে ওয়েব ডট পিএইচপি রাউটটা দেন, আমরা এখনই এই রাউটগুলো একদম রিয়েল সিনারিওটা দেখব যে প্রোডাকশন লেভেলে আমরা কীভাবে ওয়েব ডট পিএইচপি ইউজ করি আর এপিআই ডট পিএইচপি ইউজ করি। আমি যেটা করতে পারি, পোস্টম্যানটা একটু ইয়ে করে নেই। ওকে, সো পোস্টম্যান টাইমে যেটা করব, আমাদের এই যে কারেন্ট যেটা আছে, আমরা এটা নিয়ে নেই, এই রাউটটা এখানে দিয়ে দিই। সো এটা কিন্তু গেট মেথডের রাউট, এখানে আসলে কোনো ইস্যু বা কোনো কিছু দেখার কথা না অ্যাকচুয়ালি। সো আমাদের কিন্তু এই যে ভিউটা দেখাচ্ছে, এটা তো এপিআই থ্রোতে, যার কারণে ভিউটা এক্স্যাক্টলি আমরা পাচ্ছি না। তো আমরা যদি হচ্ছে এপিআই রাউট তৈরি করি তখন কি হবে, আর হচ্ছে আমরা নর্মাল ওয়েবের রাউটটা ইউজ করলে কি হবে, একটু আমরা ভালো করে লক্ষ্য করি বিষয়টা। আমি জাস্ট এইখানে একটা রাউট তৈরি করি, রাউট ডট স্কোপ রিসলিউশন অপারেটর। আমি পোস্ট একটা রাউট তৈরি করি, যে অ্যাড পোস্ট, হ্যাঁ। এটার জাস্ট কাজ হবে যে তুমি একটা ফাংশন রিটার্ন করে দিবা,
কলেবল ফাংশন যেটাকে বলে অ্যাকচুয়ালি। আর এখানে আমাদের রিকোয়েস্টগুলো আসবে, সো যে কোনো একটা কন্ট্রোলার থেকে আমরা রিকোয়েস্টের এটাকে কপি করে আনতে পারি। টিপি কন্ট্রোলার, এই ফার্স্ট কন্ট্রোলার। সো এই যে রিকোয়েস্টটাকে জাস্ট কপি করে নিয়ে এসে আমরা আমাদের এখানে অ্যাড করে দিই। সরি, এখানে না, এখানে। তাহলে আমরা এই ক্লাসটাকে এখানে রিকোয়েস্ট যে একটা ক্লাস আছে এটার একটা ইনস্ট্যান্সিয়েট তৈরি করি। অ্যান্ড এইখানে আমরা জাস্ট এই রিকোয়েস্টটাকে ডাম্প অ্যান্ড ডাই করি, রিকোয়েস্ট অল। তো এখন আমি যদি এই রাউটটাতে আসতে চাই, আমি জাস্ট হচ্ছে আমার এখানে এসে যদি এখানে কল করি, পোস্ট মেথড দেই, সে কিন্তু নাল দেখাবে, রিটার্ন করবে নাল, কিছু নাই। কারণ হচ্ছে আমাদের এইখানে আমাদের ফর্মের ভিতরে বডিতে গিয়ে আপনার হচ্ছে এখানে ফর্মে ডাটা দিতে হবে, যে আমি দিলাম নেম ABCD কিছু একটা দেই, দিয়ে আমরা একটু সাবমিট করে দেখি অ্যাকচুয়ালি কী হয়। এই যে দেখেন পেজ এক্সপায়ার্ড দেখাচ্ছে, মানে কি ওই যে আমি বলছিলাম যে 419 নাম্বার ইরোর, যেটা আমরা কিন্তু বাইরে থেকে অ্যাক্সেস করতে পারতেছি না, কারণ এখানে আমরা CSRF টোকেনটা জেনারেট করে দিতে পারতেছি না। আমাদের মনে হয় আজকে টপিক্সের মধ্যে এটা ছিল CSRF টোকেনটাও। হ্যাঁ, আমরা CSRF টোকেনটা নিয়ে একটু পরেই আলোচনা করব, যে একটা সিকিউরিটি কি। আমরা কিন্তু চাইলেও এখানে যতই টোকেন লিখে পাঠিয়ে দিই, এটা কাজ করবে না। তো আপনার এই ধরনের কাজটা কিন্তু আপনি web.php দিয়ে করতে পারতেছেন না। হ্যাঁ, আর একটা উপায় আছে, সেটা হচ্ছে যে আপনার এই রাউটটাকে আপনাকে কি করতে হবে, এখানে এসে আপনার হচ্ছে HTTP, তারপর হচ্ছে মিডলওয়্যার থেকে এখানে দেখেন লেখা আছে যে এই ভেরিফাই CSRF টোকেন, এই এক্সপেক্টের ভিতরে আপনাকে ওই রাউটটা বলে দিতে হবে এটা। বাট আমরা এইগুলা এই মানে এই এক্সপেক্ট টোকেনের কাজ হচ্ছে যে এই রাউটে হিট করলে সে CSRF টোকেনটা নিবে না, সে কোনো কিছু একটা রিটার্ন করে দিবে। বাট এইটা সিস্টেমের একটা বাগ, সো ওই রাউটের মধ্যে সে যে কোনো সময় একটা অ্যাক্সেস পাইতে পারে। আমরা যদি এইবার এখানে হিট করি, দেখবেন যে ওই ইরোরটা আসবে না, অন্য কিছু আসছে, যেটাই আসুক না কেন সে আমাদেরকে রিটার্ন করাই দিছে। আমরা সেদিন কি টেস্ট করেছিলাম। আর আমরা যদি এপিআই রাউট নিয়ে কাজ করি, এপিআই রাউটে ওই ধরনের চেকগুলো থাকে না। এই যে আমরা অ্যাড পোস্টটাকে যে এক্সপেক্ট, এটা অ্যাকচুয়ালি বোঝার দরকার নেই যে এখন এই ভেরিফাই CSRF টোকেন কী কাজ করতেছে, এটা জানার দরকার নেই, এটা ব্ল্যাঙ্ক করে দিলাম। নর্মালি কথা হচ্ছে যে আপনি যখন এই web.php-তে অ্যাড পোস্ট নিয়ে কাজ করবেন, তখন কিন্তু আপনার কি করতে হবে, এখানে আপনার CSRF টোকেনটা ম্যান্ডেটরি। আমরা ওই যে ফিল্ড দিয়ে যেদিন দেখছিলাম, আমরা এইখানে এইটাতে দেখেছিলাম যে এখানে CSRF টোকেন যদি আমরা না দিই, 419 নাম্বার ইরোর জেনারেট করে দেয়। বাট আপনার হচ্ছে এই ইউআরএলটাতে আসতে হবে, মানে এইখানে ডাটা পাঠাবেন অন্য কোনো এক জায়গা থেকে। ধরেন আপনি মোবাইল থেকে কি করতেছেন, রেজিস্ট্রেশন করতেছেন, তখন আপনার করতে হবে কি, এই রাউটটা সেমভাবে হচ্ছে API.php-তে ডিফাইন করতে হবে এখানে। হ্যাঁ, এখন আপনি এই রাউটাতে তাহলে অ্যাক্সেস করবেন কিভাবে? সো এই রাউটাতে অ্যাক্সেস করার জন্য যেটা করতে হবে, ওই যে আমি বলেছিলাম যে আপনাদের এই কোথায় ছিল সেটা, HTTP-র ভিতরে অ্যাপের ভিতরে প্রোভাইডার্স, দেন হচ্ছে রাউট প্রোভাইডার্স। এখানে কিন্তু বলে দেওয়া আছে যে আপনি যদি এই যে routes.api-টা ইউজ করতে চান, আপনার হচ্ছে এই প্রিফিক্স হিসেবে API/টা ইউজ করতে হবে। সো আমি এটা কপি করে নেই। আমি যদি এখন এখানে আসি, এখানে এসে এই জায়গায় জাস্ট API-টা বসাই দেই। আচ্ছা, আমরা গেট মেথডেই এটা টেস্ট করি, তাহলে রেসপন্সটা বোঝা যাবে অ্যাকচুয়ালি। আমরা এখানে জাস্ট হচ্ছে একে বলে দেই গেট মেথড, আর এখানে একটা কিছু রিটার্ন করাই দিই। এই রিকোয়েস্টের দরকার নেই আমার, আমি এখানে বলে দিই যে API রাউট। ওকে, এখন যদি আমি এখানে হিট করি, তাহলে কিন্তু API অ্যাড পোস্ট কি দেখায়, আমরা ভুল করছি কোথায়, না সবই তো ঠিক আছে। আচ্ছা, আমরা একটা ব্রাউজারও কিন্তু টেস্ট করতে পারবো।
যদি আমাদের ওখানে প্রবলেম হয়ে থাকে। আমরা তাহলে এখানে এপিআই জাস্ট এর আগে বসাই দিব, মানে রাউটের আগে এপিআই লিখে দিলাম, দিয়ে আমি যদি এখন এন্টার দেই সে আমাদেরকে এই যে এপিআই রাউট লেখাটি দেখাচ্ছে। হ্যাঁ, তো এই যে আপনি যখন এপিআই এর ভিতরে রাউটগুলো তৈরি করবেন তাহলে আপনার যেটা করতে হবে, এই যে মানে আমাদের যে প্রিফিক্সটা ডিফাইন করা আছে এখানে রাউট সার্ভিস প্রোভাইডারে, এটা আপনাকে বলে দিতে হবে। আর আপনি যদি এটাকে মানে চেঞ্জ করতে চান যে ওয়েব এপিআই আপনি লিখে দিলেন যে ওয়েব হাইফেন এপিআই, সেক্ষেত্রে কিন্তু আপনার এপিআই লিখলে কাজ করবে না, রাউট নট ফাউন্ড বা কিছু একটা দেখাবে এরকম। রিলোড করি, এই রাউটটা আর সে খুঁজে পাবে না। তখন আমাদের কী করতে হবে, এখানে ওয়েব এপিআইটা ইউজ করতে হবে, ওয়েব হাইফেন এপিআই, তখন আমরা সেমভাবে পাচ্ছি। মূলত হচ্ছে আপনার রাউট এই এপিআই রাউটে অ্যাক্সেস করতে গেলে প্রিফিক্স ইউজ করতে হবে। অ্যান্ড এই রাউটগুলোতে ওয়েব আপনার এপিআই যে রাউটগুলো তৈরি হয় এটার হচ্ছে আপনার সিএসআরএফ টোকেন বা সিস্টেম এটার কোনো সিকিউরিটি হচ্ছে চেক করে না বা ইনশিওর করে না। এটা হচ্ছে মূল ফ্যাক্টরটা। আমরা অ্যাকচুয়ালি এটা মনে হয় ভালো বুঝতে পারতাম যখন এপিআই তৈরি করা নিয়ে কাজ করব তখন। আর যদি কোয়েশ্চেন থাকে বলতে পারেন, এতটুকুই মনে হয় এপিআই রাউট কাজ হয় আর কি। নোমান ভাই, বুঝতে পারছেন এপিআই রাউটের কাজটা? আচ্ছা, আমরা তাহলে আমাদের টপিক্সে ব্যাক করি। সো আমাদের হচ্ছে আজকে মিডলওয়্যার নিয়ে আলোচনা করার ইয়ে ছিল, মানে মূল বিষয়টা। আচ্ছা, আপনারা দেখতে পাচ্ছেন ঠিকভাবে? ওকে, মিডলওয়্যারটা আসলে এত ডিপলি ভাবার দরকার নেই। আপনি মনে করেন যে আপনার রুমের একটা হচ্ছে এটা তালা, আমাদের যেরকম রুমের ভিতরে ঢুকতে গেলে এই তালাটাকে আনলক করতে হয়, ঠিক সিস্টেমের অনেক কিছু জায়গা আছে। যেমন ধরেন যে আপনি যদি একটা কি বলে এটাকে ই কমার্স সাইটে চিন্তা করেন, সো এখানে যখন আপনি প্রোডাক্ট অ্যাড করতে যান বা হচ্ছে প্রোডাক্টের স্টক বাড়াইতে চান, তখন আপনি কি করতে হয়, নর্মালি হচ্ছে এদের একটা অ্যাডমিন প্যানেল থাকে, এখানে লগ ইন করে আপনাকে স্টক বাড়াইতে হয় বা প্রোডাক্ট অ্যাড করতে হয় বা মডিফিকেশন করতে হয়। সো এই যে আপনি লগ ইন করলেন মানে ওই সিস্টেমটাতে যাওয়ার জন্য, এটাই কিন্তু হচ্ছে আপনার এক ধরনের মিডলওয়্যার। মানে এই জায়গাটাতেই মূলত মিডলওয়্যার কাজ করে। আমরা একদমই একটা রিয়েল লাইফ সিনারিও দেখি, সেটা হচ্ছে আমরা সবার আগে জেনে নেই কীভাবে মিডলওয়্যার তৈরি করতে হয়। মিডলওয়্যার তৈরি করার জন্য আমাদের যেটি করতে হয়, পিএইচপি আর্টিজান মেক মিডলওয়্যার। এবার মিডলওয়্যারের নাম আমি দিলাম যে হচ্ছে অ্যাডমিন মিডলওয়্যার। ওকে, আচ্ছা, আমাদের মিডলওয়্যারটি তৈরি হয়ে গেল এবং এটা আমরা পাবো এই এইচটিটিপি দেন মিডলওয়্যার এই জায়গায়। সো এই মিডলওয়্যারের যে আপনার ইয়েটা কী বলে এটা লজিকটা, সেটা হচ্ছে এই হ্যান্ডেল নামে একটা মেথড আছে, এটার ভিতরে আপনার ইমপ্লিমেন্ট করতে হয়। আমরা একটা তার আগে কি কাজ করি, এই বাকিগুলো সব কেটে দেই, দিয়ে জাস্ট এখানে রাউট তৈরি করি যে টেস্ট রাউট, রাউট গেট এটার নাম দিলাম যে টেস্ট। আর আপনারা যখন হচ্ছে এই টেস্ট করবেন লারাভেল প্রজেক্টগুলো তৈরি করার পরে, তখন কিন্তু একটা ঝামেলায় পড়তে পারেন যে আপনার রাউটের যে টেস্টিংটা থাকবে এখানে পাস করবে না। তার কারণ হচ্ছে আমরা অনেক সময় এই জায়গাটাতে স্ল্যাশ ইউজ করি না। হ্যাঁ, এখানে স্ল্যাশ অবশ্যই ইউজ করবেন। ফাংশন মানে বেস্ট প্র্যাকটিস হচ্ছে ওখানে স্ল্যাশটা ইউজ করা। ফাংশন দিয়ে আমি বলে দিলাম জাস্ট যে রিটার্ন করো তুমি একটা কোনো কিছু, রিটার্ন হ্যালো। সো আমরা এখানে একটা হ্যালো রিটার্ন করাই দিলাম। অ্যান্ড আমরা যদি নর্মালি হচ্ছে এই রাউটটাতে আসার চেষ্টা করি, টেস্ট দেই, এই যে হ্যালো দেখাচ্ছে। তো আমরা চাচ্ছি যে এই রাউটটাতে শুধুমাত্র সেই আসতে পারবে যার রোলটা থাকবে হচ্ছে অ্যাডমিন। এইরকম একটা আমরা কোনো কিছু চেক দিব। এটা কিভাবে দিব, এটা দেওয়ার জন্য আপনাকে এটার সাথে একটা নতুন প্রিফিক্স অ্যাড করে দিতে হবে, সেটা হচ্ছে মিডলওয়্যার। মিডলওয়্যার দিয়ে এবার আপনি আপনার মিডলওয়্যারটার নাম লিখে দেন। আমরা কিন্তু এখানে মিডলওয়্যারটি তৈরি করছি, বাট এটা কোনো নেম বা কোনো কিছু আমরা
ডিফাইন করি নেই, তাই না? সো মিডল লেয়ার তৈরি করার পর লারাভেলকে চিনিয়ে দেওয়ার জন্য একটা কাজ করতে হয়, অর্থাৎ আপনার এই মিডল লেয়ারটাকে রেজিস্ট্রেশন করাইতে হয়, যাতে সিস্টেমটা বুঝতে পারে যে হ্যাঁ এটা একটা মিডল লেয়ার। আমি যদি আলটিমেটলি এখানে সিম্পলি লিখে দেই যে হচ্ছে এটা অ্যাডমিন যদি হয়, সে কিন্তু এই মিডল লেয়ারটি খুঁজে পাবে না। আমি এই রাউটে আসার চেষ্টা করি, সে বলবে যে না, এই ধরনের তো কোনো মিডল লেয়ারই নেই। সে এইরকম কোনো একটা আপনার এরর বা কোনো কিছু জেনারেট করে দিবে যে টার্গেট ক্লাস অ্যাডমিন ডাজন্ট এক্সিস্ট। সো এটা হওয়ার কারণ হচ্ছে যে আমাদের মিডল লেয়ারটি সে খুঁজে পাচ্ছে না। আমরা কিন্তু মিডল লেয়ার তৈরি করছি, অ্যাডমিন মিডল লেয়ার। হ্যাঁ, সো এই মিডল লেয়ার তৈরি করার পরেই প্রথম কাজ হচ্ছে সিস্টেমে একে হচ্ছে ইয়ে করে দেওয়া, পরিচিতি করে দেওয়া যে হ্যাঁ অ্যাডমিন মিডল লেয়ার এটা একটা মিডল লেয়ার এবং এর ভিতরে কোনো একটা লজিক ইমপ্লিমেন্ট করা আছে। সে যদি ওই লজিকটা পাস করে, মানে ওই লজিকটা ফুলফিল করে, তাহলে সে তার দ্বিতীয় রিকোয়েস্টের দিকে চলে যাবে। সরি। সো আমরা যেটা করব, আমাদের এখানে হচ্ছে কার্নেল নামে একটা ইয়ে আছে, কার্নেল ডট পিএইচপি। এখানে দেখেন সব মিডল লেয়ারগুলো আপনার হচ্ছে ইয়ে করা, রেজিস্ট্রেশন করা, রাউট মিডল লেয়ার গ্রুপের ভিতরে সবগুলো অ্যাড করে দেওয়া আছে। এই যে দেখেন অথেন্টিকেট, আমাদের এখানে একটা মিডল অলরেডি আছে, এই যে অথেন্টিকেট, এটাও এখানে ইন্ডিকেট করা আছে, অর্থাৎ বলে দেওয়া আছে যে এটা হচ্ছে মিডল লেয়ার। এবং এটা ইউজ করতে গেলে কী করতে হবে, যদি আমি অথ লিখি কোথাও, তাহলে সে অটোমেটিক্যালি বুঝে যাবে যে হ্যাঁ এইটা হচ্ছে একটা আপনার মিডল লেয়ার, এখানে কোনো একটা লজিক আছে, যদি সে এইটা ফুলফিল করে দেন সে নেক্সট রিকোয়েস্টে চলে যাবে, আদারওয়াইজ সে যাবে না। সো আমি একটা এখানে তৈরি করি, নাম লিখলাম হচ্ছে অ্যাডমিন, অ্যান্ড অ্যাডমিনকে হচ্ছে আমি জাস্ট বলে দিলাম যে এর চেকটা কি হবে, এর হচ্ছে চেক হবে এই অ্যাডমিন মিডলওয়্যার এই পুরো ক্লাসটা। আমরা এই ক্লাসটা কিন্তু বলে দিতে পারি, অর্থাৎ আমাদের ওই যে কন্ট্রোলারগুলোকে যেভাবে রাউটে ইয়ে করতে হয়, কল করতে হয়, ঠিক সেমভাবে আমরা এখানে বলে দিব যে আমার, সরি কপি মেবি হয়নি সামহাউ, এখানে এসে পেস্ট করে দেই, দিয়ে এই ক্লাসটা পুরোটাই বলে দিলাম। হ্যাঁ, তার মানে কিন্তু আমার কি হলো, এই অ্যাডমিন মিডলওয়্যারটি সে চিনে গেল যে যখন আমি এই শর্ট করে লিখবো অ্যাডমিন, তখন সে অটোমেটিক্যালি এটা বুঝে নেবে। হ্যাঁ, অনেকটাই নিক নেমের মতো কিন্তু, যে আমি অ্যাডমিন মিডলওয়্যার এত বড় নেমটাকে জাস্ট অ্যাডমিন হিসেবে কল করলেই সে আমাকে এটা বুঝে নেবে যায় সে এখন অ্যাডমিন মিডলওয়্যারকে কল করতেছে। তো এটা যেহেতু আমরা এখানে ইউজ করছি, এটাকে কিন্তু উপরে হচ্ছে নেম স্পেসটা বলে দেয়নি। সো আমরা যেটা করি, এই নেম স্পেসটা কপি করে নেই এখান থেকে, দেন ইউজ, হোপফুলি আপনারা নেম স্পেস কি এগুলো জানেন। মিডলওয়্যারের পরে এবার হচ্ছে আমার এই অ্যাডমিন মিডলওয়্যারটি। ওকে, এবার আসেন আমরা এই মিডলওয়্যারের ভিতরে একটা লজিক ইমপ্লিমেন্ট করব। ফার্স্ট টাইম এটাকে আমরা কমেন্ট করে দেই, আমরা এখানে লিখে দেই যে একটা ভেরিয়েবল নেই রোল। ফার্স্ট টাইম তার রোল থাকবে হচ্ছে ধরেন অথর। আমরা বলতে চাচ্ছি যে এর রোল যদি অ্যাডমিন হয়, এই রোল ইকুয়াল ইকুয়াল যদি কি হয়, অ্যাডমিন হয়, তাহলে সে কী করবে, নেক্সট রিকোয়েস্টে যাবে। নেক্সট রিকোয়েস্ট মানে এই যে এটা, আর রিকোয়েস্ট কোনটা হবে এটা আমি বলতেছি এখনই। আর যদি এলস হয়, যে অ্যাডমিন না হয় তার রোলটা, তাহলে তাকে বলে দিবে যে ইউ আর নট অথরাইজ পারসন বা কিছু একটা। অথরাইজড পারসন। সো এইটা কিভাবে কাজ করে আমরা একটু দেখি। আমরা কি করছি, সরি কার্নেলে যে নামের রেজিস্ট্রেশন করছিলাম, নেমটাকে কপি করে নেই, আর এইখানে প্রিফিক্স হিসাবে অলরেডি আমরা মিডলওয়্যার ইউজ করছি। আমরা এইখানে দিব যেটা, এটা হচ্ছে ওই মিডলওয়্যারটার নাম, যে নামটা আমরা অলরেডি ডিফাইন করলাম কার্নেলে। আর মিডলওয়্যার মানেই বুঝবে সে যে এটা একটা মিডলওয়্যার তৈরি করা আছে, এবং এটা দিয়ে আমাদের হ্যান্ডেলের ভিতরে যে লজিকটা আছে সে অটোমেটিক্যালি এটা চেক করবে। সো ফার্স্ট টাইম আমরা এখানে হার্ড কোড করছি। নর্মালি আমরা প্রজেক্টের সময় কিন্তু এগুলো হার্ড কোড করবো না, এগুলো ডেটাবেস থেকেই মানে অটোমেটিক্যালি চলে আসবে। আমরা কি করছি, বলে দিছি একটা ভেরিয়েবল স্ট্রিক্টলি নিয়ে নিছি, এখানে হার্ড কোড করে দিছি, এবং এর হচ্ছে রোলটা ডিফাইন করে দিছি অথর। আর তার মানে কি, আমার যদি নেক্সট রিকোয়েস্ট বলতে কি বোঝায়, আমরা যেখানে এই যে মিডলওয়্যারটি ইউজ করছি এইখানে রিকোয়েস্টটা আসবে, বা এই হ্যালো লেখাটিকে সে আউটপুটে দেখাবে, এটাই হচ্ছে কিন্তু নেক্সট রিকোয়েস্টটি। অর্থাৎ এই রিকোয়েস্টে আসার আগেই সে এটা চেক করতেছে যে হ্যাঁ আমার সে এই যে মিডলওয়্যার দিয়ে চেক দেওয়া আছে এটা ফুলফিল করতেছে কিনা। যদি ফুলফিল করে তাহলে আপনার টেস্ট রাউটটা এক্সিকিউট হবে,
আর যদি না করে তাহলে আপনার এই ইলসটা এক্সিকিউট হবে যে ইউ আর নট অথরাইজড পারসন। সো এবার আমরা রিলোড করি, দেখেন হেডার্স কোথা থেকে, আচ্ছা একটু আমরা এটা কমেন্ট আউট করি, কোন এক জায়গায় মনে হয় ভুল লিখছি। ওয়েব ডট পিএইচপি এটাও রিমুভ করে দিই আপাতত, আমরা মিডল ওয়্যারটাও রিমুভ করি, জাস্ট আগে আউটপুটটা চেক করি যে আউটপুট ঠিকঠাক দিচ্ছে কিনা। ওকে, আউটপুট ঠিকঠাক দিচ্ছে। তো আমরা যদি এবার তাকে মিডল ওয়্যার দিয়ে চেক দেই, মিডল ওয়্যারের নাম হচ্ছে আমার এখানে বলে দিচ্ছি তো অ্যাডমিন মিডল ওয়্যার। ওকে, মিডল ওয়্যার হচ্ছে অ্যাডমিন। সো এবার রিলোড করে দেখি তো, হেডার আচ্ছা এখানে আমরা কি করছি, এখানে আমরা রিটার্ন রিডাইরেক্ট করে দিই তো, রিটার্ন রিডাইরেক্ট দেন হচ্ছে রাউট, আমরা তাকে এই স্ল্যাশ রাউটে রিটার্ন রিডাইরেক্ট করে দিই, নেম দিয়ে দিই যে হোম পেজ। এখানে আসি আমরা, এখানে হোম পেজে বলে দিলাম। আচ্ছা দেখি যদি রোল হয় নেক্সট রিকোয়েস্টে যাবে, আর যদি না হয় তাহলে তাকে আমরা হোম পেজে রিডাইরেক্ট করে দিব, মানে ধরেন যে লগ ইন পেজে আমরা তাকে রিডাইরেক্ট করে দিলাম। ও আচ্ছা হ্যাঁ হয়ে গেছে। দেখেন আমি কিন্তু যাইতে চাচ্ছি কোথায়, টেস্ট পেজে। টেস্ট পেজে এটা হচ্ছে অ্যাডমিনের জন্য, আমার এটা অথরের জন্য না বা অন্য কোনো রোলের জন্য না। আমি যখনই যাইতে চাচ্ছি যে এখানে আমি টেস্ট রাউটটাতে যাব, সে কিন্তু এটাকে আমাকে ব্লক করে দিচ্ছে যে এই রাউটে তুমি যাইতে পারবে না, কারণ হচ্ছে তোমার রোলটা এখানে অ্যাডমিন না। এখন যদি আমরা অ্যাডমিনটা এখানে ডিফাইন করে দেই যে হ্যাঁ আমার এই রোলটা হচ্ছে অ্যাডমিন, তাহলে কিন্তু সে আমাকে দেখাবে যে হ্যালো, সরি এখানে টেস্ট রাউটটাতে কল করি, দেখেন যে হ্যালো লেখা দেখা যাচ্ছে। তার মানে আমরা যে চেকটা মূলত হচ্ছে নর্মাল পিএইচপি করার সময় ইপিএলস ব্লকের ভিতরে দিতাম বা লজিক চেক করতাম, সেই জিনিসটাই একই কাজ করে, এটা হচ্ছে আমরা মিডল ওয়্যার দিয়ে আলাদাভাবে করি আর কি। সো প্রজেক্টের ক্ষেত্রে মূলত আমরা এইভাবে ইউজ করব না, আমরা হচ্ছে আরও কিছু স্ট্যান্ডার্ড ফলো করব, আর এইরকম হার্ড কোড কোনো কিছু থাকবে না এখানে, মূলত ইয়েগুলো থাকবে আর কি, লজিক্যাল চেকগুলো থাকবে। সো এখন যেহেতু যখন কিন্তু আমি অ্যাডমিন হয়েছি, সে আমাকে কিন্তু ডিস্টার্ব করেনি, নেক্সট রাউটে আমাকে অ্যাক্সেস দিয়ে দিছে। আবার যদি আপনি এখানে অ্যাডমিনস দেন, অ্যাডমিনস দিয়ে হচ্ছে এই রাউটে আসার চেষ্টা করেন, তাহলে কিন্তু এখানে পাবেন না, সে আমাদের যাইতে দিচ্ছে না, বারবার ব্যাক করে দেখেন স্ল্যাশ রাউটে নিয়ে আসতেছে। তো এটাই মূলত হচ্ছে আপনার মিডল ওয়্যারের কাজ, অর্থাৎ নির্দিষ্ট কোনো যদি আপনি তার রিকোয়ারমেন্টস ফুলফিল করেন তাহলে আপনি ওই রাউটে বা ওই রিকোয়েস্টে অ্যাক্সেস পাবেন, আদারওয়াইজ হচ্ছে আপনি পাবেন না, এরকম আর কি। যেমন আমরা লগ ইন করার সময় যদি ভুল ইউজার নেম পাসওয়ার্ড দেই, সে কী করে, সে কিন্তু আলটিমেটলি আবার আমাকে ওই লগ ইন পেজেই নিয়ে আসে। সো এই যে চেকটা, যে লগ ইন যদি আমার ক্রেডেনশিয়ালগুলো ঠিকঠাক থাকে তাহলে তুমি ড্যাশবোর্ড বা যেখানে যেভাবে পাঠাই দেয় সেখানে যে চলে যাবা, আর যদি তুমি এটা ফুলফিল না করো তাহলে তুমি আবার আগের পেজে চলে আসো। তো এই কাজটাই মূলত আমরা মিডল ওয়্যার দিয়ে করি। আর মিডল ওয়্যার দিয়ে রাউটটাকে প্রোটেক্ট করার জন্য যেটা করতে হয়, আপনার নর্মালি এই যে মিডল ওয়্যার প্রিফিক্সটাকে অ্যাড করে দিয়ে দেন তার ভিতরে মিডল ওয়্যার অ্যাড করে দিতে হয়। এখন যদি আপনার দুইটা মিডল ওয়্যার প্রয়োজন পড়ে, যে হ্যাঁ আমার মিডল ওয়্যার দুইটা আপনার হচ্ছে চেক থাকবে দুই ধরনের, সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে এখানে অ্যারের মাধ্যমে এগুলোকে বলে দিতে হবে, অ্যারে সাইন দিবেন, এবার কমা দিয়ে আরেকটা মিডল ওয়্যারের নাম যেটা যেটা আপনার থাকবে। এক্ষেত্রে যেটা হবে, সে যদি এই দুইটা মিডল ওয়্যারের হচ্ছে ইয়ে করে, মানে যে লজিকগুলো থাকবে এগুলো যদি ফুলফিল করে তাহলে আপনার টেস্ট রাউটে অ্যাক্সেস পাবে, আদারওয়াইজ সে এখানে আসতে পারবে না। তো ফুল এইটা হচ্ছে আমাদের মিডল ওয়্যারের বিষয়। এখন আমরা ডকুমেন্টেশনটা একটু ফলো করে দেখি কী কী বলছে তারা। তো ফার্স্ট অফ অল তারা বলছে যে চেক এজ নামে একটা মিডল ওয়্যার তৈরি করছে, দেন বলছে যে এখানে তারা কিন্তু রিকোয়েস্ট নিয়ে কাজ করছে। হ্যাঁ আমরা কিন্তু রিকোয়েস্ট নিয়ে কাজ করিনি, যে রিকোয়েস্ট এজ যদি 20 চেয়ে ছোটো অথবা সমান হয় তাহলে তাকে হোম পেজে নিয়ে যাবে,
আর না হলে মানে হোম পেজে রিডাইরেক্ট করে দিবে। আর যদি এটা ফুলফিল না হয় তাহলে সে হচ্ছে যে লজিকটা ডিফাইন করা থাকবে বা যে রাউটে হিট করবে সেই রাউটে সে অ্যাক্সেস পেয়ে যাবে। তো হোপফুলি আপনারা এটা একটু স্টাডি করলেই পেয়ে যাবেন। আমি যেইগুলো কথা বলছি মূলত এগুলোই বলা আছে এখানে, কারণ আমি আগে স্টাডি করছি, যার কারণে আমার এগুলো পড়ার দরকার হয়নি। এরপর হচ্ছে অ্যাসাইন কিভাবে করবেন মিডলওয়্যারটা। সো এটাও আমরা দেখলাম একটু আগে যে কার্নেলের ভিতরে এসে আমার মিডলওয়্যারের নাম দিতে হবে প্রথমে, তারপরে আমার হচ্ছে তার লোকেশনটা বলে দিতে হবে যে আমি কোন মিডলওয়্যারটা ইউজ করব, তার নেম স্পেস সহ। এরপর যে আপনি কিভাবে মিডলওয়্যারটা ইউজ করবেন, এটা হচ্ছে রাউটটা থাকবে, ফুল রাউটটা, এবং তার শেষে এসে আপনাকে মিডলওয়্যার যে কিওয়ার্ডটা আছে এটা বলতে হবে, তার ভিতরে আপনি কোন মিডলওয়্যারটি দিয়ে চেক দিবেন সেটা বলে দিতে হবে। অ্যান্ড সেমভাবে যদি আপনার অনেকগুলো মিডলওয়্যার প্রয়োজন হয়, এটা মূলত অ্যারের মাধ্যমে দিলে হয়, বা এরা এখানে বলছে যে দুইটা ফার্স্ট বেসিস দিলেও হয়ে যায়। সো অ্যারে দিয়েও দিতে পারেন আপনারা, অথবা আপনারা এটাও বলে দিতে পারেন কমা দিয়ে দিয়ে সেপারেট করে। ইভেন মজার জিনিস হচ্ছে আপনি যদি এই আপনার মিডলওয়্যারের ক্লাস টিউ বলে দেন তবুও কাজ করবে, বাট স্ট্যান্ডার্ড হচ্ছে আপনার এইভাবে ইউজ করা, যে মিডলওয়্যারটা থাকবে উল্লেখ করা এবং ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে আপনার হচ্ছে মিডলওয়্যারের নাম। কারণ এইখানে যে প্রবলেমটা হয়, আপনি যদি ফুল ক্লাসটা ইমপ্লিমেন্ট করতে চান, আপনার যদি 2টা বা 4টা বা 5টা মিডলওয়্যার চেক করার প্রয়োজন পড়ে, তখন কিন্তু এর হচ্ছে অনেক বড় একটা লাইন তৈরি হয়ে যাবে, যেটা টোটালি মানে উইয়ার্ড লাগবে বিষয়টা। তারপরে হচ্ছে যে উইথাউট মিডলওয়্যার চেক, মানে ধরেন যে আপনার সিস্টেমের 2টা মিডলওয়্যার থাকবে, যে একটা চেক করবে যে এটা হচ্ছে সে মানে ইয়াক আছে কিনা, সে হচ্ছে অ্যাডমিন কিনা তার রোলটা। এখন সে অ্যাডমিন হইতে পারে, বাট আপনার আরেক ধরনের চেক থাকতে পারে, ধরেন টাকা পয়সা হিসেব নিয়ে যদি আপনার চেক থাকে যে যে লগ ইন করতেছে তার অ্যাকাউন্টে 20 টাকা আছে কিনা, যদি 20 টাকা থাকে তাকে আমি আমার সিস্টেমে লগ ইন করতে দিব, যদি 20 টাকা না থাকে তাহলে দিব না। তো আপনি চাচ্ছেন যে হ্যাঁ এইটা চেকটা সবার ক্ষেত্রে হবে না, স্পেসিফিক 2-1টা রাউটের ক্ষেত্রে হবে। যেমন 20 টাকা যদি থাকে তাহলে তো আমাকে অবশ্যই টাকা ইন করতে হবে। সো যে ইন করা রাউটটা থাকবে, ক্যাশ ইন করার রাউটটা, ওই জায়গাতে আপনি তখন যেটা করবেন যে উইথাউট মিডলওয়্যার দিলে এই রাউটের চেকটা ওখানে থাকবে না। এরপরে আমরা হচ্ছে যেটা জানবো যে রাউট গ্রুপটা কীভাবে কাজ করে। এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস, এটা নিয়ে আমরা প্রজেক্ট করতে গেলে অনেকভাবে ইউজ করব আর কি। সো আমরা রাউট গ্রুপটা নিয়ে একটু দেখি। সো রাউট গ্রুপের কাজ আমি মূলত মেবি হচ্ছে প্রথম ক্লাসে বলেছিলাম যে এটা একটা র্যাপার হিসেবে কাজ করে, এর ভিতরে অনেকগুলো রাউট থাকে এবং ওই রাউট গ্রুপে যে যে লজিকগুলো থাকে সবগুলোর প্রভাব আপনার এই চাইল্ড যে রাউটগুলো থাকে এইগুলোর উপরে এফেক্টিভ হয়। সো আমি একটা রাউট তৈরি করি, রাউট গ্রুপ, রাউট গ্রুপ, তারপর হচ্ছে আপনার এখানে এটা দিতে হয়, মানে অ্যারো সাইনটা দিতে হয়, এবং এখানে একটা কলাবল ফাংশন, দেন আপনার এই ফাংশনের ভিতরে মূলত সবগুলো রাউটকে ডিফাইন করতে হয়। সো এখানে আমরা কি চেক দিব, আমরা চেক দিব হচ্ছে মিডলওয়্যার। ওকে, সো মিডলওয়্যারের কোনটা চেক দিব, এবার আপনি এখানে হচ্ছে অ্যাসোসিয়েটিভ অ্যারে আকারে দিবেন, তারপর আপনি এখানে নাম বলে দিবেন যে আমি অ্যাডমিন মিডলওয়্যারটা চেক দিব, আপাতত মিডলওয়্যারটাই থাক। আমরা জাস্ট এই রাউটটাকে এখান থেকে কাট করে নিয়ে এই মিডলওয়্যারটা ডিজেবল করে দেই, এই রাউটটা এখানে দিয়ে দিই। তো এখানে আসার পরেও আমি সেম জিনিসটাই দেখতে পাবো যে আমার টেস্ট রাউটে আসতে গেলে এই যে মিডলওয়্যারটা দিয়ে আগে চেক হবে, যদি ফুলফিল করে তাহলে এই হ্যালো লেখাটি প্রিন্ট হবে, আদারওয়াইজ এটা প্রিন্ট হবে না। সো আমরা এখানে দেখি কি আছে, অ্যাডমিনস, তার মানে সে আমাদেরকে হোম পেজে রিডিরেক্ট করাবে। সো আমরা দেখি একটু রিলোড করে টেস্ট পেজে যাওয়ার চেষ্টা করি, টেস্ট পেজে যাই, দেখেন আমাদেরকে হোম পেজে নিয়ে আসতেছে। সো এই টেস্ট পেজ শুধু না, আপনি এখন এর ভিতরে যতগুলো রাউট তৈরি করবেন, আমি যদি টেস্ট 1 দেই, টেস্ট-1, টেস্ট-2, এইরকম অনেকগুলো রাউট ডিফাইন করে দিলাম, টেস্ট 2। সো এইটা সুবিধা হচ্ছে যে আপনি যদি এই রাউটটাকে বাহিরে তৈরি করতেন যে টেস্ট 1 রাউট, তাহলে আপনার আবার কি করতে হতো, এই মিডলওয়্যারটা কপি করে নিয়ে আবার এখানে অ্যাড করে দিতে লাগতো। সো এরকম আপনি যতগুলো রাউট তৈরি করবেন সবগুলোতেই কিন্তু এই যে এই অংশটুকু আপনি অ্যাড করতে লাগতো। এটা একটা একদম বাজে লাগতো যে বিষয়টা, যে সব আমি 100টা রাউট তৈরি করলে 100টা জায়গাতেই আমি এটাকে অ্যাড করে দিতে হচ্ছে। সো আমি এটাকে এভাবে না করে জাস্ট কী করবো, একটা গ্রুপ তৈরি করব, মানে রাউট গ্রুপ। সো ওইটার যদি সেম মিডলওয়্যার চেক হয়, আমি ওই গ্রুপের ভিতরে জাস্ট রাউটগুলোকে পেস্ট করে দিব, অ্যান্ড এখানে চেকটা বসাই দিব যে মিডলওয়্যার অ্যাডমিন। তাহলে কি হবে, এখানে যতগুলো রাউট থাকবে এর ভিতরে আমার সব রাউটে এই মিডলওয়্যারটা চেক করবে।
এখন যদি আমি টেস্ট 1-এও যাই, এখানেও সে আমাকে চেক করবে যে অ্যাকচুয়ালি আমি এই মিডলওয়্যারের যে হচ্ছে লজিকগুলো আছে বা আপনার যে প্রি রিকুইজিশন যেগুলো আছে এগুলো ফুলফিল করে কিনা। দেখেন সে আমাকে কিন্তু হোম রাউটে পাঠিয়ে দিছে। সো এই রাউট গ্রুপের সুবিধা হচ্ছে যে আপনার অনেকগুলো রাউটের যদি একই ধরনের কোনো দরকার পড়ে, চেক ইন দরকার পড়ে, তখন আপনি জাস্ট ওইটাকে গ্রুপ তৈরি করে গ্রুপের ভিতরে রাউটগুলো পেস্ট করে দিবেন। হ্যাঁ, আমরা সামনে রাউট গ্রুপের আরও অনেকগুলো প্রিফিক্স নিয়ে আলোচনা করব। এরপরে আর কি আছে যে শর্টিং মিডলওয়্যার, এই জিনিসগুলো আপনারা দেখবেন কীভাবে প্যারামিটার পাস করে। তারপর হচ্ছে টার্মিনেবল মিডলওয়্যার, এটা কিন্তু একটা মজার একটা জিনিস। আর মিডলওয়্যারের ক্ষেত্রে একটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে যে কোনো একটা রাউটে যদি আপনার মিডলওয়্যার অ্যাড করা থাকে, সেক্ষেত্রে আপনার যেটা হয় যে ওই মিডলওয়্যারে ওই রাউটে হিট হওয়ার আগে কিন্তু মিডলওয়্যারটা কল হয়। হ্যাঁ, মিডলওয়্যার কল হওয়ার পরে আপনার ওই রাউটটা কল হয়। আচ্ছা, এই টার্মিনেবল মিডলওয়্যারটার কাজ হচ্ছে যে আমরা অনেক সময় যদি কোনো রিকোয়েস্ট সেন্ড করি, হ্যাঁ, তো এই রিকোয়েস্টটা আগে হচ্ছে আপনার রিকোয়েস্ট থেকে রেসপন্স দিবে ব্রাউজারে, তারপর সে চেক করবে। হ্যাঁ, এই ধরনের যদি আপনার কোনো সময় রিকোয়েস্ট দরকার পড়ে, যেমন ধরেন যে আপনি আমরা যখন ই কমার্স নিয়ে কাজ করি, সো অ্যাড টু কার্ট কিন্তু আমরা লগ ইন ছাড়াও করতে পারি। হ্যাঁ, সো লগ ইন করে সে যখন চেক আউট পেজে যাবে, যখন যাবে তখন যেটা করতে হয় যে চেক আউট করার সময় তার অথেন্টিসিটি চেক করতে হয়। এটা কিন্তু হচ্ছে একটা রেসপন্স দিয়ে আপনি চাইলে করতে পারবেন যে হ্যাঁ তুমি লগ ইন করো নাই, তুমি এইবার লগ ইন করো। তো এই ধরনের যদি আপনার কোনো রাউটের প্রয়োজন পড়ে যে প্রথমে রেসপন্স পাঠাবে, মিডলওয়্যার থাকবে বাট রেসপন্স সেন্ড করে তারপরে সে ওই চেক ইনটা বসাবে, এই টাইপের কাজগুলোতে আপনি এই টার্মিনেবল মিডলওয়্যারটা ইউজ করতে পারেন, যদিও আমরা এটা খুব বেশি একটা ইউজ করি না। সো এই ছিল মূলত আমাদের মিডলওয়্যারের কনসেপ্ট, যে মিডলওয়্যার মূলত কী জিনিস, এটা দিয়ে কি করা যায়, কিভাবে ইউজ করা যায়, টুকটাক আমি আলোচনা করলাম। বাকিগুলো আপনারা একটু স্টাডি করে নেবেন, না বুঝলে যে অংশটা বুঝবেন না আমাকে বলবেন, আমি ওইটা আপনাকে বুঝাই দেওয়ার চেষ্টা করব। এরপরে আমরা আসি সিএসআরএফ প্রোটেকশন। সো সিএসআরএফ নিয়ে কিন্তু আমরা অলরেডি ওই ব্লগের যে প্রজেক্টটা ছিল এখানে আলোচনা করেছিলাম যে সিএসআরএফ ইয়াটা আমরা কেন ইউজ করি, বা এইটা ইউজ না করলে 419 একটা এরর জেনারেট করে। এটা আপনারা দেখবেন যে আপনার রিয়েল লাইফে অনেক পাবেন। সো 419 নাম্বার যদি এরর কখনো থ্রো করে, বুঝতে হবে যে আমার ফর্মের মধ্যে এই সিএসআরএফ টোকেনটা নেই। তো সিএসআরএফ টোকেনটা কি, এটা হচ্ছে যদি ফুল ফর্মটা আপনি চিন্তা করেন যে ক্রস সাইট রিকোয়েস্ট ফোরজারি, অর্থাৎ আপনার একটা সিস্টেম থেকে একটা ফর্ম সাবমিট হচ্ছে বা একটা রিকোয়েস্ট সাবমিট হচ্ছে, এটা আপনি চেক করবেন যে অ্যাকচুয়ালি এটা কি আমার সিস্টেম থেকে আসতেছে নাকি হচ্ছে অন্য কোনো থার্ড পার্টি অথবা কোনো হ্যাকাররা বা অন্য কোনো একটা রিকোয়েস্ট থেকে আসতেছে। এইটা চেক করার জন্য মূলত এই আপনার হচ্ছে সিএসআরএফ প্রোটেকশনটা ইউজ করি আমরা। এইটা সুবিধা হচ্ছে যে এটা ইউজ করে আমরা ওই যে ডিডোস অ্যাটাক বা এসকিউএল ইনজেকশন এই টাইপের যে ইভেন্টগুলো আছে অ্যাকচুয়ালি, বা আপনার হচ্ছে হ্যাকাররা যে পলিসিগুলো ফলো করে, এটা আমরা হচ্ছে আপনার রিমুভ করতে পারি। সো এইটা স্যার, এটা কিন্তু লারাভেলের একটা স্ট্রং দিক যে হ্যাঁ সে প্রত্যেকটা রিকোয়েস্ট কিন্তু চেক করে নেয় যে আমার সিস্টেম থেকে আসে কি না। এটা মূলত হচ্ছে সিএসআরএফ টোকেনের কাজ। সো আপনারা বাকিগুলো পড়ে নিন, হোপফুলি এগুলো বুঝতে পারবেন, আহামরি কিছু নাই। এরপরে আমরা কন্ট্রোলার নিয়ে আলোচনা করব। তো এতদিন মূলত আমরা যে কাজগুলো করছি, সো এইগুলো ধরেন নর্মাল র পিএইচপিতে এখানে যেটা করতাম, আমরা একটা ব্লেডেই বা একটা পেজেই লজিক ইমপ্লিমেন্ট করতাম, ওই পেজেই আবার আমাদের ভিউগুলো থাকতো। সো এইগুলা মানে কোডিং স্ট্যান্ডার্ডের মধ্যে একটা কিন্তু বিরাট বড় ঝামেলা ফালাই দেয়। অর্থাৎ অনেক সময় আমি একটা ইরোর খুঁজতেছি, দেখা যায় যে এইচটিএমএল কোড দিয়ে ভরা, আমি হচ্ছে পিএইচপির যে কোডগুলো বা কনসেপ্টগুলো বা লজিকগুলো আমি খুঁজে পাচ্ছি না। সো অনেকটাই দেখা যায় যে জটলা পেকে যায়। সো এইটার থেকে বাঁচার জন্য যে এই যে এমভিসি মডেল ভিউ কন্ট্রোলার, এই যে আমার ডিজাইন প্যাটার্নটা, এইটা হচ্ছে এই সুবিধাটা নিয়ে আসছে যে ঠিক আছে তুমি তোমার কন্ট্রোলার বা লজিক যতগুলো আছে সবগুলো আলাদা জায়গায় রেখে দাও, এবং লজিকগুলো মূলত রাখা হয় আমাদের কন্ট্রোলারে। হ্যাঁ, কন্ট্রোলারে কী হয়, একটা সিস্টেমের যতগুলো লজিক থাকে আমরা মূলত এটাকে বিজনেস লজিক বলি, এই লজিকগুলো এখানে আমরা ইমপ্লিমেন্ট করি। সো আমরা আজকে কন্ট্রোলার নিয়ে মোটামুটি বেসিক আলোচনাগুলো করব। এরপর আমরা হয়তো বা প্রত্যেকটা রাউটে কিভাবে কল করব, প্রত্যেকটা মেথড ফাংশন কিভাবে ইউজ করব, এগুলো আস্তে আস্তেই নিজেরাই জেনে যাব। ওকে, আমরা কন্ট্রোলার কি এটা জানলাম, এবার আমরা হচ্ছে কন্ট্রোলার কিভাবে ডিফাইন করতে হয় এটা জানি। আচ্ছা, এটা জানার আগে আমরা হচ্ছে কন্ট্রোলারের ধরনটা জেনে নেই।
কন্ট্রোলার মূলত আমি যতদূর ইয়ে করছি স্টাডি করার হ্যাঁ, জি ভাই। না, স্ক্রিন শেয়ার অন আছে ভাই। আপনারা স্ক্রিন দেখতে পাচ্ছেন ভাই? আচ্ছা, আচ্ছা। আপনি হচ্ছে ওই যে আমার ওইখানে কিন্তু ২ টা নাম দেখায়, হ্যাঁ? দেখেন যেখানে একটা ২ টা নামে ২ বার ক্লিক দেন, যেকোনো একটাতে দেখা যাবে মনে হয়। উম এটা তো তাহলে ব্যাড লাক। আচ্ছা, আরেকবার জয়েন করেন। কেটে দিয়ে আরেকবার জয়েন করেন ভাই। ও আচ্ছা। আচ্ছা, ঠিক আছে ভাই, ওকে। সো কন্ট্রোলারের কাজ কি? কন্ট্রোলারের কাজ মূলত হচ্ছে আমাদের এই সিস্টেম বা আমরা যে সফটওয়্যারটা তৈরি করব এর যতগুলো বিজনেস লজিক থাকবে এটা মূলত এই কন্ট্রোলারেই থাকবে। এবং এইখান থেকে আমাদের ভিউটা পরবর্তীতে লোড হয়। সো কন্ট্রোলার মূলত ৩ ধরনের। একটা প্লেন কন্ট্রোলার, যেটা হচ্ছে আপনাকে শুধুমাত্র কন্ট্রোলার ক্লাসটা দিবে। এর ভিতরে আপনি আপনার ইচ্ছামতো মেথড এবং হচ্ছে লজিকগুলো ইমপ্লিমেন্ট করবেন। আরেকটা হচ্ছে রিসোর্স কন্ট্রোলার, এখানে বেশ কিছু আপনার মেথড আগে থেকেই তৈরি করা থাকে। আর একটা হচ্ছে যে সিঙ্গেল অ্যাকশন কন্ট্রোলার, মানে হচ্ছে এই কন্ট্রোলার শুধুমাত্র একটা কাজ করে। এর মাধ্যমে আপনি শুধুমাত্রই একটা কাজই করতে পারবেন। ওকে, আমরা একটু স্ক্রল করি, হয়তোবা পেয়ে যাবো এটা। এই যে দেখেন, আমরা যেটাকে মূলত হচ্ছে ইনভোকেবল কন্ট্রোলার বলে থাকি, অর্থাৎ এটা একটা কাজ করে। আচ্ছা, আমরা হচ্ছে কি করছি, ওকে। রিসোর্স কন্ট্রোলার, ওকে। আমরা হচ্ছে কন্ট্রোলার তৈরি করা শিখি, যে কীভাবে কন্ট্রোলার তৈরি করতে হয়। সো কন্ট্রোলার তৈরি করার জন্য আপনাকে যেটা করতে হবে, এই টার্মিনালটা একটু ওপেন করে নিয়ে পিএইচপি আর্টিজান মেক, এখানে হচ্ছে কন্ট্রোলার। এবার আপনি কন্ট্রোলারের নেমটা অ্যাড করে দিবেন, যে আমি কি কন্ট্রোলার তৈরি করব। সাপোজ আমি পোস্ট কন্ট্রোলার তৈরি করতে যাচ্ছি, যে এখানে পোস্ট রিলেটেড যত ইভেন্ট থাকবে সবগুলো এখানে থাকবে। সো আমি এখানে দিলাম পোস্ট কন্ট্রোলার। তাহলে আমি এটা পাবো কোথায়? ওই যে আমরা এইচটিটিপির ভিতরে কিন্তু কন্ট্রোলার্স নামে একটা ফোল্ডার দেখছিলাম যেদিন আমরা স্ট্রাকচার নিয়ে আলোচনা করি। এখানে আসলে আমি পেয়ে যাব একটা কন্ট্রোলার, সেটা হচ্ছে পোস্ট কন্ট্রোলার। তো এইখানে দেখেন, এই কন্ট্রোলারে আপনার জাস্ট এই ক্লাসটা আছে এবং এই ক্লাসটা হচ্ছে বেস কন্ট্রোলারকে এক্সটেন্ড করছে। এবং আমরা যদি এই কন্ট্রোলারে যাই, এখানে কি করা আছে, অনেকগুলো হচ্ছে আপনার টেট ক্লাসকে হচ্ছে ইয়ে করা আছে, কি বলে, ইমপ্লিমেন্টস করা ইউজ করা আছে আর কি। তো এইগুলো নিয়ে এখন এত ডিপলি জানার দরকার নেই, আমরা আস্তে আস্তে এইগুলো নিয়ে আলোচনা করব। মানে আমরা যখন ধরেন সামনের দিকে আগাবো, দেখা যাবে যে আমরা হয়তো বা কোনো দিন রিকোয়েস্টটা নিয়ে আলোচনা করলাম, তারপর হচ্ছে অথরাইজড রিকোয়েস্টটা কীভাবে কাজ করতেছে, তারপর ডিসপাস জব এটা কীভাবে কাজ করে, ভ্যালিডেট রিকোয়েস্ট কীভাবে কাজ করে। যখন আমরা ধরেন এটা ফর্ম থেকে সাবমিট রিকোয়েস্ট করলাম, মানে রিকোয়েস্ট সাবমিট করলাম, তখন এই ভ্যালিডেটস রিকোয়েস্টটা কীভাবে কাজ করে, আমরা কিন্তু এগুলো আস্তে আস্তে জানবো আর কি। তো এখন যদি আলোচনা করতে যাই, আপনাদের জন্য অনেক কষ্টর হবে, বুঝবেন না। পরে দেখা যাবে যে ক্লাসের প্রতি একটা যে ইয়ে আছে আপনাদের, এখন স্প্রিয়াটা আছে, এটা নষ্ট হয়ে যাবে। তো এইগুলো আমি এই জন্য এত আলোচনা করতেছি না। তো এই পোস্ট কন্ট্রোলার, পিএইচপি আর্টিজান মেক কন্ট্রোলার, পোস্ট কন্ট্রোলার দেওয়াতে যেটা হলো, আমার এই পোস্ট কন্ট্রোলার নামে একটা ক্লাস তৈরি হয়ে গেল। এবং এটা পুরো ব্ল্যাঙ্ক, এখানে কিছু নাই। এখানে আপনি আপনার ইচ্ছা মতো মেথড তৈরি করে আপনার লজিকগুলো আপনি ইমপ্লিমেন্ট করতে পারবেন। লাইক আপনি এখানে একটা মেথড তৈরি করলেন, যে পাবলিক ফাংশন, আমি দিলাম হচ্ছে ইন্ডেক্স। সো ইন্ডেক্স দেওয়ার পরে হচ্ছে আপনার এখানে এটা রিটার্ন করে দেন, যে রিটার্ন রিটার্ন হচ্ছে হ্যালো। আমি এটা রিটার্ন করে দিলাম। এখন আমি যদি এই কন্ট্রোলারটাতে আসতে চাই, এই পোস্ট কন্ট্রোলারটাতে কী করতে হবে? তাহলে আমার অবশ্যই রাউটে আগে এটাকে ডিফাইন করে আসতে হবে, যে আমার রাউট গেট, আমি কি করব, যে পোস্ট, আমি দিলাম যে পোস্ট লিস্ট। তখন যে ইন্ডেক্স মেথড থেকে আমি হচ্ছে আমার যতগুলো পোস্টের লিস্ট আছে এগুলোকে দেখব। এরপর আমার যেটা করতে হবে, এখানে এসে কমা দিয়ে এটা অ্যারেকে কল করতে হবে। দেন আমার ডিরেক্টলি হচ্ছে এই পোস্ট কন্ট্রোলারের ক্লাসটা বলে দিতে হবে। এটা মেবি এটা হবে না। তারপরে হচ্ছে কমা দিয়ে আমাকে বলতে হবে কি, এবার আমাদের এই মেথডটার নেম, যদি আমি ভুল না করি আর কি।
কারণ লারাভেল 8-এ এখনও সেভাবে কাজ করা হয়নি। আর আপনাকে সেই সাথে করতে হবে কি, এই যে আপনার পোস্ট কন্ট্রোলার যেটি আছে এটাকে হচ্ছে এখানে মনে হয় অ্যাড করে দিতে হয়, ইউজ এটা, দেন হচ্ছে আপনার এই কন্ট্রোলারটা পোস্ট কন্ট্রোলার। সো আমি যাই এখানে, আমরা একটু দেখে নেই যে কোথাও ভুল হচ্ছে কিনা। না, কন্ট্রোলার ক্লাস এবং মেথডের নেম। সো এইটা কিন্তু লারাভেল 7-এ কেমন ছিল, আপনার হচ্ছে আমরা রাউটকে কল করতাম, রাউট গেট, আমি এখানে ধরেন যে পোস্ট লিস্টেই দিলাম রাউটের ইউআরএলটার নাম, এরপর হচ্ছে আপনার এখানে কমা দিয়ে জাস্ট পোস্ট কন্ট্রোলার @ ইন্ডেক্স, সে অটোমেটিক্যালি চিনে যেত, হ্যাঁ এটা হচ্ছে পোস্ট কন্ট্রোলারের ইন্ডেক্সে গিয়ে আমার কাজ করতে হবে, তাকে আর কোনো কিছু বলতে হতো না। সো আমি এটাকে কমেন্ট আউট করে দিই, যেহেতু 8 নিয়ে কাজ করতেছি, সো 7 এখানে কাজ করবে না। তো এখন যদি আমি এই পোস্ট লিস্টে যাই, পোস্ট লিস্টে আসলে যেটা হবে যে দেখা যাবে আমার ওই মেসেজটা সে রিটার্ন করে দিবে যে হ্যালো, অথবা আমরা দেখি যে পোস্ট বা পোস্ট কন্ট্রোলার কোনো কিছু একটা, ফ্রম পোস্ট কন্ট্রোলার। সো এবারে রিলোড করি, আমরা দেখবো যে পোস্ট কন্ট্রোলার লিখেটি আমরা আউটপুটে দেখতে পাবো। তো এইটা এই কন্ট্রোলারটা কি হলো যে আপনাকে একটা জাস্ট স্কেলেটন দিল, এর ভিতরে আপনি আপনার ইচ্ছা মতো যতগুলো পারেন আপনি মেথড তৈরি করে কাজ করবেন। বাট আপনাদের মাথায় রাখতে হবে যে আমরা যে কন্ট্রোলারটা তৈরি করলাম, লাইক এখানে নেম দিলাম হচ্ছে পোস্ট কন্ট্রোলার, এইখানে যেন ট্যাগ রিলেটেড কোনো কিছু না থাকে। কন্ট্রোলারের নাম যেটা হবে এর ভিতরের অ্যাক্টিভিটিসগুলোও যেন সেই টাইপের হয়, হ্যাঁ এটা মাথায় রাখতে হবে। এরপর হচ্ছে আপনি যদি আরেকটা কন্ট্রোলার আছে যেটাকে আমরা মূলত রিসোর্স কন্ট্রোলার বলি, আপনি -r দিলেও হবে বা এখানে রিসোর্স লিখে দিলেও হবে। সরি, পোস্ট কন্ট্রোলারের জায়গায় আমরা দিই এখানে হচ্ছে ট্যাগ কন্ট্রোলার, ট্যাগ কন্ট্রোলার, হ্যাঁ। সো এই ট্যাগ কন্ট্রোলারটা যদি আমরা একটু ওপেন করি, দেখবো যে এখানে বাই ডিফল্ট কিছু মেথড তৈরি করে দেয়া আছে। এই মেথডগুলোর কাজ কি আমরা এগুলো আস্তে আস্তে জানবো, এখন টেনশন করার কিছু নাই অ্যাকচুয়ালি। তো আমরা মূলত নর্মাল বা প্লেন কন্ট্রোলারে কি হয় যে আপনার জাস্ট স্ট্রাকচারটা দেয়া থাকে বা স্কেলেটনটা, এবার আপনি আপনার মতো হচ্ছে মেথড তৈরি করে কাজ করবেন। আর যখন আমরা রিসোর্স কন্ট্রোলার ইউজ করব, এখানে কি হয় অনেকগুলো হচ্ছে আপনার মেথড তৈরি করে দেওয়া থাকে, অনেকগুলো না 6টা মেবি, 1 2 3 4 5 6 7টা, সরি 7টা মেথড তৈরি করে দেওয়া থাকে, এগুলোকে আমরা ইউজ করি। সো এবার আমরা একটা চমৎকার ফাংশনের সাথে পরিচিতি হব, মানে পরিচয় করাবো আপনাদেরকে, সেটা হচ্ছে যে রাউট লিস্ট। মানে আমার এই সিস্টেমে কি কি রাউট আছে আমি দেখতে পাবো। ইসপি আর্টিজান আর ক্লোন এল যদি দিই আমরা, তাহলে আমাদের সিস্টেমে যে যে রাউটগুলো আছে আমরা দেখতে পাবো। এই দেখেন আমরা অলরেডি হচ্ছে 1টা 2টা 3টা 4টা 5টা, মানে অলরেডি 4টা আছে web.php-তে, আর হচ্ছে এপিআই আছে আমাদের 2টা রাউট, হ্যাঁ। তো আমরা একটু যাই টেস্ট করে দেখি যে অ্যাকচুয়ালি ঠিকঠাক দেখাচ্ছে কিনা। 1 2 3 4, কই অনেকগুলো তো রাউট আছে, আমাদের কয়টা দেখাচ্ছে এখানে? ও আচ্ছা, ওইগুলো তো হচ্ছে ডিফাইন করা নেই অ্যাকচুয়ালি। সো আমরা এইভাবে আমাদের সিস্টেমের কিন্তু কয়টা রাউট আছে দেখতে পারবো। এখন আমরা তো নর্মাল কন্ট্রোলারের ইন্ডেক্সে বা যে কোনো মেথডে আমরা যেতে পারতেছি, বাট আমরা যখন রিসোর্স কন্ট্রোলার তৈরি করব, যে এই কন্ট্রোলারটা, সো আমরা তার মেথডগুলোতে কিভাবে অ্যাক্সেস করব, এটার জন্য আমাদের যেটা করতে হয়, আপনি ফার্স্ট অফ অল যেটা করবেন এখানে রাউট লিখবেন, রাউট, দেন আপনাকে বলে দিতে হবে রিসোর্স, রিসোর্স বলে দিয়ে আপনার এইবার আপনি লেখেন যে হচ্ছে কি লেখা যায়, টেস্ট, অথবা হচ্ছে ট্যাগ দেন, যেহেতু ট্যাগ রিলেটেড কন্ট্রোলার এটা। এবার আপনাকে এই কন্ট্রোলারের ক্লাসটাকে এখানে বলে দিতে হবে। আচ্ছা আমরা দেখে নিই যে আমরা রিসোর্সটা কিভাবে ইউজ করব। কন্ট্রোল এফ আর ই এস ও ইউআর, রিসোর্স কন্ট্রোলার এখানে দেই। তো এই যে দেখেন প্রথমে রাউট লিখতে হয়, তারপর রিসোর্স কিওয়ার্ড, এরপরে আপনার যে কোনো একটা নাম লিখতে হয়, দেন হচ্ছে এই যে ক্লাসটাকে বলে দিতে হয়। সো আমরা এটা কপি করে নেই, কপি করে জাস্ট এখানে এটা কেটে দিয়ে পেস্ট করে দেই। হ্যাঁ, এখন আমি যেটা করবো এখানে ট্যাগ নেম দিব, আর এই কন্ট্রোলারটার নাম আমাদের কি আছে, ট্যাগ কন্ট্রোলার।
সো আমরা ট্যাগ কন্ট্রোলার দিই। এবার যদি আমরা আমাদের রাউট লিস্টটা চেক করি, পিএইচপি আর্টিজান আর ক্লোনেল, তাহলে দেখব আর্টিজান। ওকে, আমরা এবার এই ট্যাগ স্ল্যাশ ইন্ডেক্স কি বলছে, ট্যাগ কন্ট্রোলার ডাজ নট এক্সিস্ট। আচ্ছা, আমরা এখানে ট্যাগ কন্ট্রোলারটা অ্যাড করি নেই, এটা বলে দিতে হবে যে এটা ট্যাগ কন্ট্রোলার। এবার সেভ করে যদি আমরা রিলোড করি, রিলোড না, অ্যাকচুয়ালি আমরা মনে হয় এখানে দেখতেছিলাম, এই জায়গায় দেই, দেখা যাবে যে আপনার এই যে দেখেন ফার্স্টের প্রিফিক্স হচ্ছে ট্যাগ, তারপরে হচ্ছে আপনার এই যে নর্মাল যেটা আছে ট্যাগের পরে তো আমাদের ট্যাগ ডট ইন্ডেক্স। আমরা যদি কোনো জায়গা থেকে এই নেমে রাউট কল করি তাহলে এই ট্যাগ কন্ট্রোলারের অটোমেটিক্যালি আমার ইন্ডেক্সটাতে কল হবে। আমরা একটু দেখি, চলেন। যেটা করতে হবে ট্যাগ স্ল্যাশ ইন্ডেক্স, আর ইউআরএল এর ক্ষেত্রে শুধুমাত্র ট্যাগ লিখলেই কিন্তু আমাদের এই যে ইন্ডেক্স যে মেথডটা আছে ট্যাগ কন্ট্রোলারে, এটা কিন্তু আপনার রেসপন্স করবে। আমরা একটু টেস্ট করি, ইকো ফ্রম ট্যাগ কন্ট্রোলার। ওকে, সো এবার আমরা কি করব, এখানে ইউআরএলটা একটু লক্ষ্য করেন যে ইউআরএলটা কি, ইউআরএলটা হচ্ছে যে আপনার জাস্ট ট্যাগ। সো ট্যাগকে কল করা মানে কি হবে, আমাদের এইটাকে আউটপুটে দেখানোর কথা যে ফ্রম ট্যাগ কন্ট্রোলার। সো আমি এখানে যাই, এখানে গিয়ে এই পোস্ট হাইফেন লিস্টে তুলে দেই, দিয়ে ট্যাগকে কল করি, দেখেন ফ্রম ট্যাগ কন্ট্রোলার দেখাচ্ছে। আর আমরা যদি এখানে অন্য আর একটা ইয়েতে যাইতে চাই, মানে অন্য আর একটা মেথডে, লাইক কী আছে দেখি আমরা, ট্যাগ ক্রিয়েট। সো ট্যাগ ক্রিয়েটে যাইতে গেলে আমাদেরকে কী করতে হবে, ট্যাগ স্ল্যাশ ক্রিয়েট ইউজ করতে হবে, তাই না? সো আমরা এখান থেকে ট্যাগ স্ল্যাশ ক্রিয়েটটা ইউজ করলে কী হবে, ক্রিয়েট মেথডে আসতে পারবো। ক্রিয়েট মেথড কোনটা, এই যে এটা। সো আমি এখানে রিটার্ন করে দিই কিছু, রিটার্ন ক্রিয়েট মেথড, কিছু এটা রিটার্ন করে দিই জাস্ট। আমরা অ্যাকচুয়ালি এটা নিয়ে যখন এই ক্রুড ফাংশনগুলো করব তখন অ্যাকচুয়ালি ভালো আরও কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। সো আমরা যদি এখন ট্যাগের পরে কি করি, এই ক্রিয়েট যে ইয়াটা আছে আপনার ইউআরএলটা অ্যাড করে দেই, সে আমাদের দেখাবে ফ্রম ক্রিয়েট মেথড। ওকে, তারপরে কি আছে, সেমভাবে যে মেথডগুলো আছে এগুলো নিয়ে আমরা আস্তে আস্তে দেখব। এরপরে হচ্ছে আসে ধরেন ডেস্ট্রয়, ডেস্ট্রয় মানে কিন্তু ডিলেট হয়ে যাওয়া। হ্যাঁ, তাহলে কী করতে হবে, ট্যাগের সাথে আপনাকে আইডি জুড়ে দিতে হবে, এবং আইডিতে কী করতে হবে, এই যে দেখেন যে আপনার এই মেথড টাইপটা কিন্তু ডিলেট হইতে হবে, তাছাড়া আপনি এই ডেস্ট্রয় মেথডে অ্যাক্সেস পাবেন না, ঠিক আছে? আর যদি ট্যাগের সাথে আপনি আইডি দেন আর মেথড হচ্ছে গেট দেন, সেক্ষেত্রে আমার যেটা হবে এই শো মেথডটা কল করবে। এগুলো অ্যাকচুয়ালি এত কমপ্লিকেটেডলি চিন্তা করার দরকার নেই। আমরা হচ্ছে এই ক্রুড বা প্রজেক্টে আমরা এগুলো অনেকবার ইউজ করব, তখন আরও ভালো ক্লিয়ার হয়ে যাবে। যেমন আমি রিটার্ন করে দিই কি, আইডিটাকে রিটার্ন করে দিই, এখানে রিটার্ন হচ্ছে তুমি করো ডলার আইডিকে। ওকে, আমরা এই শো মেথডে কীভাবে রিটার্ন করো আইডিকে, আমরা এবার শো মেথডে হিট করব। সো এই শো মেথডে আসার জন্য আমাদের যেটা করতে হবে, দেখেন এখানে যদি আমরা যাই, সে বলে দেয় যে আমার এই ট্যাগ ডট শো, এইগুলো মূলত হচ্ছে মেথডের নেমগুলো, কিন্তু দেখেন প্রিফিক্স কিন্তু মেথডের নেমের সাথে একদম ম্যাচিং, ইন্ডেক্স, স্টোর, ক্রিয়েট, শো, আপডেট, ডিস্ট্রয়। এখন আমি যেটা করব, এই ট্যাগের সাথে যদি কোনো একটা আইডি ডিফাইন করে দেই, আলটিমেটলি সে কী করবে, এই শো মেথডে এসে হিট করবে, কারণ এখানে গেট মেথডটা কাজ করতেছে। আমি যাই ইউআরএলে, এখানে যদি ট্যাগের সাথে আমি বলে দেই যে পাস, সে কিন্তু আমাকে পাস রিটার্ন করবে, দেখেন এক্স্যাক্টলি পাস রিটার্ন করতেছে। তো এটা মূলত রিসোর্স কন্ট্রোলারের কাজ, যে আপনার কিছু মেথড আগে থেকেই তৈরি করে দেওয়া থাকবে, আপনি এইগুলোকে জাস্ট ইউজ করবেন। আপনি চাইলে কিন্তু এখানে নিজের কাস্টম মেথডও তৈরি করতে পারবেন, কোনো সমস্যা নেই। আরেকটা কী ছিল জানি, ইনভোকাবল মনে হয়। আচ্ছা, এই যে এখানে যেটা আছে যে মডেলের সাথে বাইন্ড করে একদম আপনার ইয়া তৈরি করা যায়, কি বলে এটাকে, মেথড তৈরি করা, এটা জাস্ট আমরা দেখি কিভাবে তৈরি হয়। আর এর কাজটা আমরা পরবর্তীতে অ্যাকচুয়ালি প্রজেক্ট করার সময় বা যখন ক্রুডগুলো করব মডেলের সাথে বাইন্ড করে, তখন অ্যাকচুয়ালি আরও ভালো বোঝা যাবে। কারণ এখন আমরা অলরেডি জানি না কিন্তু মডেল কী কাজ করে বা মডেল কীভাবে তৈরি করতে হয়, মডেলের ফিলোসফিটা কি, কিছু জানি না। বাট আমরা যদি হচ্ছে এখানে একটা কাজ করি, মানে ছোটো একটা কাজ করতে পারি,
সেটা হচ্ছে এই মডেলের ভিতরে গেলে একটা মডেল খুঁজে পাবো যেটার নাম হচ্ছে ইউজার মডেল। সো এটা নিয়ে আমরা একটা কন্ট্রোলার তৈরি করতে পারবো। সো এখানে ক্লিক করে জাস্ট হচ্ছে ইনসার্ট করে আমরা এইখানে ফটোর জায়গায় আমরা বলে দিব যে ইউজার, আর এইখানে সেমভাবে ফটো কন্ট্রোলারের জায়গায় আমরা বলবো ইউজার কন্ট্রোলার। জাস্ট আমরা ডিফারেন্সটা দেখবো অ্যাকচুয়ালি যে কী হয় এই কন্ট্রোলারে। তার মানে আমরা কি চাচ্ছি যে তুমি একটা রিসোর্স কন্ট্রোলার তৈরি করো এবং রিসোর্স কন্ট্রোলারটা কি হবে মডেলের সাথে বাইন্ড করবে, যে মডেলের নাম হবে ইউজার। আমি দিলাম চোখ বন্ধ করে অ্যান্ড এটা তৈরি হয়ে গেল। এবার আমরা দুটো কন্ট্রোলারকে পাশাপাশি ওপেন করবো, একটা হচ্ছে ট্যাগ কন্ট্রোলার আর একটি হচ্ছে ইউজার কন্ট্রোলার। সো ট্যাগ কন্ট্রোলারে দেখেন এইখানে অ্যাকচুয়ালি ইন্ডেক্সের যে আর্গুমেন্ট নেই, কোনো ক্রিয়েটেও কোনো আর্গুমেন্ট নেই, স্টোরে হচ্ছে আপনার রিকোয়েস্ট আছে, এই শোতেও আপনার আর্গুমেন্ট আছে যেটা হচ্ছে জাস্ট আইডি। এবার আমরা ইউজার কন্ট্রোলারে যাই, ইন্ডেক্সে কোনো আর্গুমেন্ট নেই, ক্রিয়েটেও নেই, বাট স্টোরে এসে দেখেন স্টোরেও সেম আর্গুমেন্ট আছে। এখন আপনি শো মেথডে যখন আসছেন সে এসে কী চাচ্ছে যে এই যে ইউজার মডেলের একটা অবজেক্ট তৈরি করছে, বাট আমরা নর্মাল যখন রিসোর্স কন্ট্রোলার তৈরি করছিলাম এখানে জাস্ট আমরা আইডি পাস করে দিছিলাম। হ্যাঁ, সো এইটা আর এটার মধ্যে ডিফারেন্স হচ্ছে যে আপনার এই আইডি যে আসবে, এই যে শো এর যে আইডিটা আসবে সে অটোমেটিক্যালি এই মডেলটাতে বা এই ইউজার্স টেবিলটাতে সে সার্চ করবে যে এই আইডিটা হচ্ছে আপনার এক্সিস্ট করে কি না। এক্সিস্ট করলে আপনার এখানে ডাটা দেখাবে, না করলে আপনার দেখাবে না। বাট আমরা এখানে করি কি, এই আইডি নিয়ে আমরা আবার ওই টেবিলে কুয়েরি চালাই যে হ্যাঁ তার ভ্যালু এক্সিস্ট করে কি না। ওকে, আচ্ছা এটা অ্যাকচুয়ালি এইভাবে থিঙ্ক করার এখন কোনো প্রয়োজনে নেই, জাস্ট আমরা ডিফারেন্সটা দেখলাম। এরপরে কি আছে দেখেন, এডিটের ক্ষেত্রেও সেম, এখানে কোনো আইডি নেই, বাট হচ্ছে আপনার এই ইউজার্সের মডেলটার একটা অবজেক্ট তৈরি করা আছে, অর্থাৎ সে বিহাইন্ড দ্য সিন কিন্তু হচ্ছে সেম কাজটাই করে। ওই আইডি দিয়ে আমার এই মডেলটাতে সে সার্চ করা শুরু করে যে ওই আইডিটা এক্সিস্ট করে কি না। আবার সেমভাবে আপনি আপডেটের ক্ষেত্রেও যাবেন, এই যে ইউজার্স ক্লাস আছে, এবং ডেস্ট্রয়ের ক্ষেত্রেও আপনার হচ্ছে এই যে ইউজার ক্লাসের আপনার হচ্ছে অবজেক্টটা আছে। বাট নর্মাল রিসোর্স কন্ট্রোলারে জাস্ট হচ্ছে আইডি দিয়ে ডিফাইন করা, এখানে আপনার সার্চ করে মডেল থেকে বা টেবিল থেকে সার্চ করে এনে ডিলিট করতে হবে। এখানে সে অটো সার্চ করে নেয়, জাস্ট আপনি এখানে ডিলেট মেথডকে কল করলেই আপনার ওই ডাটাটা বা ডেটাটা ডিলিট হয়ে যাবে। সো হোপফুলি আমরা হচ্ছে এই রিসোর্স কন্ট্রোলের সাথে কীভাবে মডেলকে বাইন্ড করব এই বিষয়টা আমরা জেনে গেলাম। আচ্ছা, আপনার যদি কখনও জাস্ট এই ইন্ডেক্স এবং শো এর প্রয়োজন পড়ে সেক্ষেত্রে আপনি অনলি ইউজ করতে পারবেন, এবং যদি আপনার দরকার না পড়ে যে আমি এই কন্ট্রোলারের ক্রিয়েট, স্টোর, আপডেট, ডেস্ট্রয় এগুলোকে ইউজ করব না, বাট আমাদের এই রিসোর্সটার দরকার আছে, তখন আপনি জাস্ট এই এক্সেপ্ট প্যারামিটারের ভিতরে মেথডের নামগুলো বলে দিলেই হয়ে যাবে। আর এপিআই রাউট থেকে যদি আমরা এই রিসোর্স কন্ট্রোলারটা ইউজ করতে চাই, মানে এই যে আমরা ওয়েবে যে রিসোর্স কন্ট্রোলারটা তৈরি করলাম একটু আগেই, এই যে এটা যদি আমরা এপিআই ইউজ করতে চাই সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, এপিআই রাউট করে গেল, এখানে এসে জাস্ট পেস্ট করে দিতে হবে। আর আমার এই রিসোর্সের আগে এখানে বলে দিতে হবে যে তোমার এপিআইয়ের ভিতর থেকে এপিআই দেন হচ্ছে আর মেবি এইরকমই যদি ভুল না হয়, এই যে এপিআই রিসোর্স বলে দিতে হবে, অর্থাৎ এটা অনেকটাই হচ্ছে আপনার ওই যে প্রিফিক্স টাইপের কাজ করে এপিআই রিসোর্স হিসাবে। এইটাই গেল মূলত। আর এপিআই এর সাথে যদি আপনি কন্ট্রোলার তৈরি করতে চান সেম কমান্ড, এই আপনার এপিআই স্ল্যাশ দিলে মূলত যে কাজটা হবে যে এপিআই নামে একটা ফোল্ডার তৈরি হবে এবং এই ফোল্ডারের ভিতরে আপনার এই ফটো কন্ট্রোলার নামে একটা কন্ট্রোলার তৈরি হবে। হ্যাঁ, নেক্সটের রিসোর্স নিয়ে আমরা আলোচনা না করি, এটাকে স্কিপ করে যাই, স্ল্যাগ নিয়েও পরে আলোচনা করব। তো এই তো মূলত হচ্ছে আমাদের কন্ট্রোলার নিয়ে টুকটাক আলোচনা। আর কন্ট্রোলার নিয়ে হয়তো আপনাদের হেসিটেশন থাকতে পারে, এটা নিয়েও টেনশন করার কিছু নেই, আপনারা জাস্ট প্র্যাকটিস করবেন। আমরা আস্তে আস্তে যখন প্রজেক্টগুলোর দিকে আগাবো তখন এই বিষয়গুলো ক্লিয়ার হবো। যেমন দেখেন এখানে হচ্ছে কিছু ওরা দিয়েছে আপনার রিসোর্স কন্ট্রোলারের বিষয়, যে আপনি যদি গেট মেথডে যান এখানে হিট করেন সেই ইন্ডেক্সটাতে হিট করবে, আর যদি ক্রিয়েটে আসেন তাহলে ক্রিয়েটটাতে যাবে। অবশ্যই আপনার মেথডগুলো বা ভার্বগুলো চিন্তা করতে হবে যে আমরা কোন মেথডে হিট করতেছি। হ্যাঁ, আপনি যদি এখন এই ক্রিয়েটে এসে মেথড দেন পোস্ট, তখন কিন্তু এটা কাজ করবে না। এই বিষয়গুলো আপনাদের অবশ্যই অবশ্যই মাথায় রাখতে হবে, অনেক সুন্দর করে কিন্তু এক্সপ্লেনেশন দেয়া আছে। এরপর কি আছে, স্কোপিং জানার দরকার নেই, লোকালাইজেশন রিসোর্সেরও দরকার নাই। আমরা এইগুলা এখন যদি আমি আলোচনা করতে যাই তাহলে ওই যে বললাম যে ঝামেলা হয়ে যাবে। সো আমরা নর্মালি যে জিনিসটা জেনে যাই যে হচ্ছে আমাদের কন্ট্রোলারের টাইপ হচ্ছে তিন ধরনের, একটা প্লেন কন্ট্রোলার, রিসোর্স, আর একটা হচ্ছে ইনভোকেবল। আচ্ছা, ইনভোকেবলটা কই গেল, ইনভোকেবল
আচ্ছা, আমরা এইখানে আসি। তো দেখেন এই কন্ট্রোলারটা কি কাজ করে, আপনার হচ্ছে এই আইডিটা নিয়ে, মানে একটা আপনি একে আইডি পাস করে দিবেন, এই যে এইটা আর কি। এইখানে আমরা না লিখি, জাস্ট একটু এক্সাম্পলটা লক্ষ্য করি। আমরা রাউট তৈরি করলাম, রাউটের হচ্ছে ইউআরএলটা হচ্ছে ইউজার স্ল্যাশ হচ্ছে যে কোনটা আইডি দিব, সে কী করবে, এই যে শো কন্ট্রোলার, সরি শো প্রোফাইল কন্ট্রোলার যেটা আছে, সে এখানে আসলো, এই যে কন্ট্রোলারে আসলো, এসে এখানে কোনো সে মেথডকে কল করবে না, অটোমেটিক্যালি ওই যে কনস্ট্রাক্টরের মতো এটা কল হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা আমরা একটা রিয়েল লাইফ সিনারিও কিন্তু দেখতে পারি যে ইনভোকেবল কন্ট্রোলারটা কীভাবে কাজ করে। আচ্ছা, এটা আপনারা দেখে নেন, আপনাদের হোম টাস্ক থাকলো। অলরেডি আমাদের 10টা 10 বেজে গেছে। তো এটা ছিল মূলত আমাদের কন্ট্রোলার নিয়ে টুকটাক আলোচনা। আমরা আসলে কন্ট্রোলারগুলোর ইউজ কেস মূলত ওই 3 ধরনের কন্ট্রোলার নিয়েই করি, আর বাকি যে বিষয়গুলো থাকে এইগুলো জাস্ট জেনে রাখা ভালো। এই ধরেন যে আপনার ইউজ কেস ওয়াইজ আপনি এগুলোকে ইউজ করতে পারবেন। এবার আমরা হচ্ছে রিকোয়েস্ট নিয়ে একটু আলোচনা করি, রিকোয়েস্ট কিভাবে কাজ করে। আচ্ছা, রিকোয়েস্ট যেটা করে, আমি যদি একদম আপনাদেরকে এটাই না পড়ে বলি, সেটা হচ্ছে যে আমাদের রিকোয়েস্ট নামে বিহাইন্ড দ্য সিন একটা ক্লাস ডিফাইন করা আছে। এই যে দেখেন আমাদের স্টোর যে মেথডটা আছে, এখানে কি আছে, রিকোয়েস্ট, এটা একটা ক্লাস। মানে আমরা হচ্ছে অনেক সময় কিন্তু ওই যে কোনো একটা ক্লাসের যখন অবজেক্ট তৈরি করি, অবজেক্টের ভিতরে কিন্তু অন্য একটা ক্লাস পাস করে দেওয়া যায়। হ্যাঁ, ঠিক সেম ফিলোসফিটা এখানে ফলো হয়। যে আপনি এই যে রিকোয়েস্ট ক্লাসটা কিন্তু আছে কোথায়, ইলুমিনেট এইচটিটিপি রিকোয়েস্ট, এটা আপনি খুঁজলেই পাবেন, অথবা এটা পাওয়া যাবে হচ্ছে আপনার, আমি দেখি যে খুঁজে পাওয়া যায় কি না। কন্ট্রোল ধরলে যাওয়ার কথা তো, আচ্ছা এটা যাচ্ছে না। আমরা একটু খুঁজে দেখার চেষ্টা করি। এটা হচ্ছে ভেন্ডর থেকে, কোথায় ভেন্ডর, ভেন্ডর, তারপর হচ্ছে লারাভেল, ফ্রেমওয়ার্কের ভিতরে মনে হয় সোর্স, এখানে হচ্ছে এই এলিমিনেট ক্লাসটা থাকার কথা। ইলুমিনেটি এইচটিটিপি রিকোয়েস্ট, এই যে ইলুমিনেটির ভিতরে আছি আমরা। এরপরে কি আছে, এইচটিটিপি, এই যে এইচটিটিপি, দেন হচ্ছে কি আছে, রিকোয়েস্ট। এইচটিটিপির ভিতরে রিকোয়েস্ট কই, আচ্ছা আমরা এই যেভাবে না গিয়ে আমরা হচ্ছে এখান থেকে আসি, ভেন্ডর, ভেন্ডর থেকে লারাভেল, লারাভেল থেকে ফ্রেমওয়ার্ক, দেন সোর্স ইলুমিনেটি, দেন হচ্ছে আমাদের এইচটিটিপি, এখানে হচ্ছে রিকোয়েস্ট, এই যে রিকোয়েস্টটা। হ্যাঁ, আমরা যদি এটাকে একটু দেখি, জাস্ট এক্সটেন্ড করার চেষ্টা করি, দেখব যে আমাদের এই ক্লাসটা এখানে ডিফাইন করে দেওয়া আছে, যে রিকোয়েস্ট ক্লাসটা সে অনেকগুলোকে আবার এক্সটেন্ড করছে, এখানে হচ্ছে বেশ কিছু ট্রেডকে ইমপ্লিমেন্টস করা আছে। তো আপনার এইটা যখন আপনি তৈরি করেন, তখন কি হয় অ্যাকচুয়ালি, এই যে আমরা ট্যাগ কন্ট্রোলারে এই যে রিকোয়েস্ট, এটা কি হলো, যে আমরা এই ক্লাসটাকে এখানে বলে দিলাম এবং এই ক্লাসটার একটা অবজেক্ট তৈরি করলাম। সো আপনার এই আইডির কথা ভুলে যান, ধরেন যে আইডি নেই। আচ্ছা, এটা মনে হয় স্টোরে আছে। হ্যাঁ, স্টোরে দেখেন কি হলো, আমরা প্রথমে রিকোয়েস্ট ক্লাসটাকে এখানে আনলাম এবং এই রিকোয়েস্ট ক্লাসটা একটা অবজেক্ট তৈরি করলাম। হ্যাঁ, এবং এই অবজেক্ট থেকে মূলত আমরা ফর্মের যে ডাটাগুলো সাবমিট করব ওইগুলো কিন্তু পেয়ে যাব। সো এই কাজটা মূলত করে থাকে রিকোয়েস্ট, অর্থাৎ আপনি কোনো ডাটা আপনার সিস্টেমে বা কন্ট্রোলারে নিয়ে আসবেন, সেই কাজটা আপনার করতে হয় কিসের মাধ্যমে, রিকোয়েস্টের মাধ্যমে। আপনি একটু স্টাডি করে নেবেন, স্টাডি করলেই হোপফুলি বুঝে যাবেন। এই যে দেখেন রিকোয়েস্ট আসতেছে, আমরা ইনপুট থেকে ইনপুট দিয়েও নিতে পারি, অথবা আমরা কিন্তু ফার্স্ট ক্লাসে এটা দেখেছিলাম যে আপনি কিভাবে রিকোয়েস্টগুলোকে নেবেন। সো আসলে ওইগুলো নিয়ে এখন চিন্তা করার কিছু নেই। আমরা যদি এই জিনিসগুলো নিয়ে চিন্তা করি, আবার আমাদের ফর্মে ব্যাক করতে হবে। সো আমরা ফর্মে ব্যাক করতে চাচ্ছি না, জাস্ট আপনি এটা জেনে রাখেন যে রিকোয়েস্টের মাধ্যমে মূলত আমরা যে ফর্ম থেকে যখন সাবমিট করব কোনো ডাটা আমাদের সিস্টেমে পাঠাবো, তখন এই যে রিকোয়েস্ট ক্লাসটার একটা অবজেক্ট তৈরি করতে হয় এবং এই অবজেক্টের মধ্যে থেকে আমরা ইনপুটের ফিল্ডগুলো পাই। পাওয়ার জন্য আমরা যেটা করতে হয়, আপনি রিকোয়েস্ট, তারপরে হচ্ছে এই যে অ্যারো সাইনটা দিবেন, দিয়ে ইনপুট দিয়ে নেম দিলেও পারেন, অথবা যদি আপনি জাস্ট এরকম করে দেন যে আমি এখানে রিকোয়েস্ট নিব এবং এই রিকোয়েস্টটার ইনপুটটার দরকার নেই, আমি তার নামটাই বলে দিব, মানে আমাদের ওই যে ফর্মের ভিতরে যে নেমটা থাকবে, অ্যাকচুয়ালি ইনপুট টাইপের ভিতরে যে নেমটা থাকে সেই নেমটা বলে দিলেই এখানে আমাদের সে ওই ভ্যালুটাকে রিটার্ন করবে। ওকে, এইটাই মূলত হচ্ছে আপনার এই রিকোয়েস্ট নিয়ে টুকটাক কথাবার্তা। এরপরে হচ্ছে রেসপন্স নিয়ে আমরা একটু আলোচনা করব। রেসপন্স নিয়ে এটা হচ্ছে আপনারা একটু দেখে নিন, আমরা অলরেডি বেশ কয়েকটা রেসপন্স দেখছি, ইকো করছি, রিটার্ন করছি।
আপনি চাইলে হচ্ছে রেসপন্সটা অ্যারে আকারে করতে পারেন। আমরা এটা একটু দেখে নেই, কপি করি, কত আর লেখালেখি করি, আমরা এটা তুলে দেই, রিটার্ন। আমরা ওয়েবে ওয়েবে আসি, এখানে হচ্ছে এই রাউটটাকে দেই যে চেক রেসপন্স। সো কী হবে যে সে যদি চেক রেসপন্স রাউটটাতে আসে সে একটা অ্যারে পাবে। এই বিষয়গুলো, এই রেসপন্সগুলো কিন্তু আপনার খুবই ইম্পর্টেন্ট জিনিস, যেগুলো মাথায় রাখবেন যখন আপনার এপিআই তৈরি করবেন বা হচ্ছে অন্য কোনো সিস্টেমের সাথে ইন্টিগ্রেট করবেন। তখন কিন্তু রেসপন্স হচ্ছে আপনার স্ট্যাটাস কোড, এগুলো নিয়ে কিন্তু অনেক মানে ভালো আইডিয়া থাকতে হবে। দেখেন সে কী করলো, আমাদের একটা অ্যারে রিটার্ন করলো। আমরা যদি চাই যে না তুমি হচ্ছে অ্যারের বদলে খালি একটা স্ট্রিং রিটার্ন করে দাও, আমরা এখানে যদি একটা স্ট্রিং বলে দেই যে হ্যালো ওয়ার্ল্ড, হ্যালো ওয়ার্ল্ড, এখানে আমরা রিলোড দেওয়ার সাথে সাথেই জাস্ট হ্যালো ওয়ার্ল্ডটিকে সে স্ট্রিং আকারে আমাদের আউটপুটে দেখাচ্ছে। আপনারা চাইলে হচ্ছে এখানে হেডার পাঠাতে পারেন। আমরা একটু ডকুমেন্টেশনটা দেখি কি কি আছে এখানে। আপনারা হচ্ছে রেসপন্স কোড সহ কিভাবে পাঠাবেন, আমি এটাকে কপি করে নিয়ে যদি বসাই এখানে, এই যে আপনার যখন একটা ইউজার লগ ইন করতেছে এবং লগ ইনটা যখন তার সাকসেস হয়ে যায় তখন কিন্তু তার স্ট্যাটাস কোড হচ্ছে 200। আমি আপনাদেরকে একটা হচ্ছে পিডিএফ ফাইল শেয়ার করে দিব যে কোন স্ট্যাটাস কোডের মিনিং কি, এখানে আপনারা দেখলেই পাবেন। সো সে কী করবে, হ্যালো ওয়ার্ল্ডটাকে রেসপন্স দিবে জেসন আকারে, যেহেতু রেসপন্স বলা আছে, এবং স্ট্যাটাস কোড হবে তার 200, আর কন্টেন্ট টাইপটা হবে প্লেন টাইপের। এটা মূলত জেসন টাইপেরও হয়। এবার রিলোড করি, আমরা দেখেন সেম আউটপুটে আমি পাচ্ছি। বাট আপনি এই রাউটটাতে যদি হচ্ছে আপনার ইয়ে থেকে হিট করেন, এইখান থেকে গেট মেথডে, তাহলে দেখবেন যে হ্যালো ওয়ার্ল্ড, আমরা এখানে জেসন ফরম্যাটে গেলে, না জেসনে না, আমরা এখানে টেক্সট প্লেন না দিয়ে জেসন দিতে পারি, অ্যাকচুয়ালি টেক্সট জেসন মেবি আর কি। আমরা এবার এখানে হিট করি একটু এইচটিএমএল, সেম পাচ্ছি আমরা। এখান থেকে যদি পিএইচপিটা দেখি, আমরা এখানে দেখবো যে ওই টাইপটা এখানে চলে আসছে। এই যে দেখেন কন্টেন্ট টাইপ অ্যাকচুয়ালি এইটার মানে বোঝায় যে আমি যে হেডারটা সেন্ড করলাম এটা কি টাইপের, আমার মেসেজটা সেন্ড হলো। অ্যাকচুয়ালি এটা কিন্তু হচ্ছে একদম প্লেন টেক্সট। সো এখানে যদি আপনার আবার অবজেক্ট থাকে, অবজেক্ট বা অ্যারে থাকে, তখন কিন্তু এগুলো এখানে বলে দিতে হয়। এটা কিন্তু আপনি না পাঠালেও কোনো সমস্যা নেই, জাস্ট আপনি রেসপন্স, আপনার মেসেজটা সেন্ড করলেন, অ্যান্ড হচ্ছে মেসেজের স্ট্যাটাস কোড। আপনি এখানে কিন্তু সেমভাবে অ্যারোকেও, মানে অ্যারে পাস করতে পারবেন। কীভাবে পাস করবেন, আপনি এখানে নেম ডিফাইন করে দেন যে টেস্ট। টেস্ট কী করবে, টেস্ট হচ্ছে আপনার একটা অ্যাসোসিয়েটিভ অ্যারে আকারে, সে হচ্ছে বেশ কিছু এখানে ভ্যালু নেবে, যে হ্যালো। তারপরে আরেকটাকে আপনি নেন, আরেকটা হচ্ছে আমরা দিতে পারি টেস্ট 2, তার কাজ হচ্ছে সে সামথিং নিয়ে রিটার্ন করবে। তো আমরা যদি এখানে রিলোড করি, আমরা এবার দেখতে পাবো যে এই যে অ্যারে আকারে দেখেন চলে আসছে। সো এটা হচ্ছে রেসপন্সটাই কিন্তু হচ্ছে জেসন রিটার্ন করে সবসময়, এটা মাথায় রাখবেন, হ্যাঁ। তাছাড়া কিন্তু সমস্যা, আমরা একই নেম দিছি জন্য সে লাস্টে ভ্যালুটাকে আমাদেরকে আউটপুটে দেখাই দিছে। এবার রিলোড করি, হোপফুলি দুইটা আমরা অবজেক্ট দেখতে পাবো। এই যে আমরা জাভা স্ক্রিপ্টের অবজেক্ট দেখতে পাচ্ছি কিন্তু। তো রেসপন্স মূলত যেটা করে যে জেসনে হচ্ছে সে ডাটাটাকে পাস করে দেয়। এটা আমরা এপিআই নিয়ে যখন কাজ করব তখন এই বিষয়গুলো একদম ডিপলি ক্লিয়ার হয়ে যাব। এরপরে কি আছে, আপনি যদি অ্যাটাচমেন্ট কোনো পাঠাইতে চান, যেমন হেডার 1-এ হেডার 2-তে কী যাবে, টাইপটা কিন্তু হচ্ছে আপনার ইয়েটা ভেরিয়েবলটা বা এই টাইপের কিছু একটা বোঝায় যে আপনি কোনো একটা ভেরিয়েবলের ভিতরে ভ্যালু অ্যাসাইন করে রাখবেন, কন্টেন্ট টাইপটা অটো চেঞ্জ হয়ে যাবে। তারপর ক্যাশ, এগুলো অ্যাকচুয়ালি দরকার পড়ে না তেমন। এখানে ডাউনলোড মনে হয় একটা আছে, এটা লাগে আর কি। এই যে ডাউনলোড, যে সে যখনই আসবে সে কোনো একটা পাথ অথবা কোনো একটা ফাইল সে ডাউনলোড করতে পারবে ওই রাউটে আসার সাথে সাথেই। তখন আমরা এই রেসপন্স ডাউনলোড দিয়ে আমরা ফাইলের পাথটা বলে দিব, তাহলেই এটা ডাউনলোড হয়ে যাবে। সো এই মূলত ছিল হচ্ছে রেসপন্স, রিকোয়েস্ট কন্ট্রোলার, সিএসআরএফ টোকেন এবং মিডলওয়্যার নিয়ে আলোচনা। সো টুকটাক মূলত এই আমি আলোচনা করার চেষ্টা করছি। জি ভাই, আচ্ছা ডাউনলোডেরটা দেখাবো। ওকে, আমরা এই যে ডাউনলোড যেটা আছে না, এটাকে কপি করে নেই।
কিন্তু এটা তো আচ্ছা এটা রেসপন্স টাইপ, এটা হচ্ছে আপনার ইয়াতে কল করা লাগতো। আচ্ছা এখানে হচ্ছে আপনার ফাইল পাথটা, এখন আমার তো ফাইলগুলো হচ্ছে পাবলিক পাথে থাকে তাই না? সো আমি অ্যাসেট দিব, অ্যাসেট দিয়ে আমার এখানে একটা ফাইলের দেখি আমি কী নামে ফাইল আছে পাবলিকের ভিতরে। ধরেন যে এই ফেভ আইকনটা আছে, আমি এটা কপি করে নেই, কপি করে এখানে বলে দিই যে তুমি এই পাথের ফাইলটাকে হচ্ছে ডাউনলোড করো। সো আমরা চেষ্টা করে দেখি ডাউনলোড হয় কিনা। চেক রেসপন্সে যাই, চেক রেসপন্স হিট করে দেখি কি বলতেছে যে এই পাবলিকের ভিতরে, কেন পাবলিকের ভিতরেই তো থাকার কথা এটা। সো ও সরি, আমরা তো মনে হয় টেস্ট প্রজেক্টটা রান করছি না। টেস্ট প্রজেক্টটা পাবলিক, পাবলিকের ভিতরে ফেভাইকো তো আছে, অ্যাসেট স্ল্যাশ আইকো। ওকে এবার ডিলিট করে দেখি তো। ইউজ দ্য ফাইল http localhost টেস্ট প্রজেক্ট পাবলিক ডাজ নট এক্সিস্ট। মাথা মনে হয় খারাপ হয়ে গেছে, আমরা চেক রেসপন্সটা দিই। এই রাউটটা নিয়ে আমরা এখান থেকে একটু কল করে দেখি তো। আমরা অন্য একটা ফাইল তাহলে ডাউনলোড করার চেষ্টা করি, কি আছে। আচ্ছা রোবট, এটাকে ডাউনলোড করার চেষ্টা করি। রোবটস ডট টেক্সট, দেখি এবার কি বলে সে। কাজ করতেছে না কেন? আচ্ছা আমি ভাই বুঝতে পারছেন, মানে আমাদের নর্মাল যেটা করতে হবে, আমার ডিরেক্টলি যখন পাথ বলে দিচ্ছি সে আসলে কনফিউজড হয়ে যাচ্ছে মনে হয় এরকম কিছু একটা। বাট এইটা যদি আমরা সেম কাজটা এখানে করে দেই তা হওয়ার কথা, কিন্তু পাবলিক পাথ তারপরে হচ্ছে আমরা যদি এটা বলে দিই এইভাবে, আর নেমটা হচ্ছে ফাইলস থেকে, অর্থাৎ এই জিনিসটাই ডিরেক্ট কপি করে নিয়ে আমরা এখানে বলে দিলেও কিন্তু হয়ে যাবে ডিরেক্ট, তখন আমাদের বারবার এক কোড লিখতে হচ্ছে না। সো এবার রিলোড করি, হোপফুলি এবারও ডাউনলোড হয়ে যাবে। এতে ডাউনলোড হয়ে যাচ্ছে। ভাই বুঝতে পারছেন সাগত ভাই? মানে এটার ওই ডিস্টার্বটা হচ্ছে যে আপনি যখন অ্যাসেট দিচ্ছেন সে আসলে ওই আপনার ফাইলে কিছু পারমিশন রিলেটেড ইস্যু থাকে, এটা তো আপনি ভালো করে জানেন আমার চেয়ে। সো ওই কারণে হয়তো বা সে ওইটাকে নিতে পারে না বা কিছু একটা। আর আমরা যখন পাবলিক পাথ বলে দিচ্ছি সে কোনো না কোনোভাবে এটা অ্যাক্সেস নিয়ে নিচ্ছে আর কি। আচ্ছা এরপরে যে বিষয়টা আছে সেটা হচ্ছে আপনার ভিউ এর বিষয়। সো আমরা কিন্তু অলরেডি ভিউ নিয়ে অনেক আলোচনা করছি, ভিউ নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে ভাই? আচ্ছা যদি ভিউ নিয়ে কোয়েশ্চেন না থাকে আমি সেশনটা অ্যাকচুয়ালি শেষ করব। আমার এই যে